আমরা জানি কোন আইটেমে আসছিলাম, আমরা প্যাটেন্টে ছিলাম। প্যাটেন্ট, জি প্যাটেন্ট হলো ইনট্যানজিবল অ্যাসেট, এটা ধরা ছোঁয়া কিছু যায় না, এটা এক ধরনের গুডস প্রোডাকশনের একটা রাইট আর কি, গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া, সেটাকে আমরা প্যাটেন্ট বলি। আর হলো ড্রয়িং ক্যাপিটাল অ্যাকাউন্টস, উদাহরণ যদি দিতেন। উদাহরণ ধরেন আপনার অনেক সময় জি বাংলাদেশের মেধাসত্ব, বাংলাদেশের মেধাসত্ব স্যার, প্যাটেন্ট বাংলা বাংলা কি মেধাসত্ব, মেধাসত্ব 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 মানে হলো যে অনেক সময় আপনি যে জিনিসটা প্রোডাকশন করেন, অথবা ওই যে অনেক সময় অনেক যে আপনার কি বলবো কি গবেষণার মাধ্যমে যে জিনিসটা তৈরি হয়, সেটার উপরে যে অধিকার, সেটা আপনার গভর্নমেন্টের কাছ থেকে একটা লাইসেন্স নিয়ে করতে হয়। এগুলো কি নরমালি হয় প্যাটেন্ট, ট্রেডমার্ক, তারপরে আপনার ট্রেড লাইসেন্স, বিভিন্ন ধরনের বিভিন্ন নামে এগুলো প্রকাশিত হয়। দেন ক্যাপিটাল অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এই টোটাল আমার 17,65,800, আপনার দুই সাইড বোথ সাইড আর ইকুয়াল। নাও the following adjustment are to be accounted for. আমরা একটু একটা স্যার একটা কথা ছিল, স্যার শুনছেন? স্যার আপনার একটা মিউট হয়ে গেছে স্যার। হ্যাঁ এক মিনিট, আমি একটু জরুরি একটু ফোন আসছে, একটু কথা বলি। জি স্যার, জি স্যার। পেইন্টে যাবেন, উইন্ডোজে যে পেইন্টে যান, ওই উইন্ডোজ বাটনটা চাপ দিয়ে পেইন্ট দিলে সেখানে গিয়ে পেস্ট করেন, তাহলেই হবে। আমাকে কি একটা কারেক্টিং এন্ট্রিজের জার্নাল বোঝাবেন? অথবা ওই যে স্ন্যাপিং টুল দিয়ে কেটে স্ক্রিনশট নিতে পারেন, স্ন্যাপিং টুল। জি ভাইয়া, এটা হচ্ছে কি ম্যাথটা নাই শীটে, ম্যাথটা হচ্ছে কি আমরা বই থেকে করতে হবে আর কি, নিজেরা প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। শাওন ভাই লেট না? শাওন ভাই আপনি তাহলে রেকর্ডিংটা চালু করেন। আচ্ছা আচ্ছা, জি জি জি। আর সামনে কি কারেক্টিং এন্ট্রিতে জার্নালের এন্ট্রিগুলো আছে? এই কালকে গ্রুপ সেশন, আমরা গ্রুপ স্টাডি করব অনলাইনে, ওইখানে এসে প্রবলেম বললেন ফেসবুক গ্রুপে, খেয়াল রাখেন আপু। কালকে মেবি 11টার দিকে আমাদের সেশনটা এফএফ এর, ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকলে ওটা সলিউশন হয়ে যাবে। যে উইন্ডোজ দিয়ে কি পি চাপ দেব? উইন্ডোজ দিয়ে পি চাপবেন না, আপনি হচ্ছে গিয়ে উইন্ডোজ চাপ দিয়ে পেইন্ট লেখেন, পেয়ে যাবেন, দেন ওইটার মধ্যে গিয়ে পেস্ট করেন। অথবা আপনি এই যে স্নাইপিং টুল নামে একটা, লিংকটা কোথায় পাবো? ফেসবুকে? এই জুম লিংক? হ্যাঁ জি, আমি আজকে আপডেট করে দেব এই ক্লাসের পরে। আগেই তো যেটা, হ্যাঁ ওইটা আগেই দেওয়া উচিত ছিল। আচ্ছা অসুবিধা নাই, দাও আজকে, দাও অসুবিধা নাই, দিয়ে দেব। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইয়া, এই যে ম্যাথ গুলা করাচ্ছে স্যার, এই ম্যাথ গুলা আমরা প্র্যাকটিস করব কোন বই থেকে? কাইসুর বই আছে, সীমা টেক্সট আছে। তো কাইসুর বইটা আমি নাটতেছি চাটতেছি, আমার কাছে মনে হয় আমি কিছুই বুঝি না। সীমা টেক্সট একটু অন্যরকম ভাবে করা, কাইসুটা বেস্ট আর কি, কাইসুটা ফলো করেন। সীমা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে। আচ্ছা, এই রেকর্ডেড ক্লাসগুলো কোন গ্রুপে পাওয়া যাবে? ফেসবুক গ্রুপ। গ্রুপের নামটা আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, আপনি জয়েন করার সময় দুটো কোশ্চেনের অ্যানসার মাস্ট দিবেন। হ্যাঁ, আইসিএমএ বিজনেস লেভেল। আচ্ছা, বেসিক্যালি এখানে তো মানে উল্টা বলা হয়েছে, ক্যারেজ ইনওয়ার্ডটা না ক্রয় পরিবহন, ওই এফওবি শিপিং পয়েন্ট আর কি, যে পারচেজের সাথে অ্যাড হয়। আর ক্যারেজ বলো, একটু নোট করো। না, আমার কাছে তো এটাই উল্টা লাগতেছে। ক্যারেজ ইনওয়ার্ড হইছে ক্রয় পরিবহন। সরি পার্টিসিপেন্ট, আমরা
জি বলুন। একটা কনফিউশন দূর করবেন, ক্যারেজ ইনওয়ার্ডটা বেসিক্যালি ক্রয় পরিবহন না, যেটা পারচেসের সাথে অ্যাড হয়, লাইক এফওবি শিপিং পয়েন্ট, যে বায়ার হ্যাজ টু পে সাম মানি। রাইট, ক্যারেজ ইনওয়ার্ড, জি। আর এটা হলো ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড মিন্স ক্যারেজ অন সেল। হ্যাঁ, আর এটা আমার ক্যারেজ আউটওয়ার্ডটা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে আসবে, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে, আর ক্যারেজ ইনওয়ার্ডটা আমার পারচেসের সাথে অ্যাড হবে। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট না, সেলিং একটা কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ আরেকটা কস্ট। আচ্ছা, মানে হ্যাঁ, সেলিং এক্সপেন্সেস বা মার্কেটিং এক্সপেন্সেস যাবে। আর ক্যারেজ অন পারচেজ মানে ক্যারেজ ইনওয়ার্ড। ইয়েস স্যার, থ্যাংক ইউ। এটা পারচেজের সাথে অ্যাড হবে। আচ্ছা, নাও দ্য অ্যাডজাস্টমেন্ট আমরা একটু দেখে নিই। স্যালারি ফর দি মান্থ অফ জুন 2017 ইন দি অ্যামাউন্ট অফ টাকা 15,000 ইজ আনপেইড। অর্থাৎ এখানে আমরা অঙ্কটা করতেছি আপনার জুন 30, 2017। এখানে দেখেন স্যালারি আমার আছে 1,50,000 টাকা আছে, এবং অ্যাডজাস্টমেন্টে গিয়ে বলছে যে ফর দি মান্থ অফ জুন মাসের বেতন বাকি আছে। স্যালারিজ ফর দি মান্থ অফ জুন ইন দি অ্যামাউন্ট অফ টাকা ইজ আনপেইড, এখনো পেইড করেনি, আনপেইড আছে, ডিউ আছে। সো দ্যাট এই যে বেতনটা বাকি আছে, বেতনটা কি হবে তাহলে আমার যোগ করে নিতে হবে, কারণ বেতন তো দিতে হবে, খরচের ভিতর নিয়ে আসতে হবে। সো দ্যাট এটা বেতনের সাথে যোগ হবে। বেতন যা আছে এখানে 1,50,000, তার সাথে আরো এটা যোগ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আনপেইড, তার মানে আবার লাইবিলিটিও থাকবে। লাইবিলিটি মানে পেমেন্ট, হ্যাঁ, পেয়াবেল হিসেবে যাবে। স্যালারি পেয়াবেল, স্যালারি পেমেন্ট করি নাই, তো স্যালারি পেয়াবেল হিসেবে 15,000 টাকা যাবে, আবার এদিকে এসে স্যালারির সাথে অ্যাড হবে। দেন ওয়েজেস ইনক্লুড টু এ সাম অফ টাকা, to a sum of taka 20,000 to erect a cycle shed for employees। বলেছে যে ওয়েজেস ইনক্লুড, অর্থাৎ এখানে যে ওয়েজেস আছে, মজুরি আছে, এই মজুরি 1,04,000-এর ভিতরে আপনার 20,000 টাকার মজুরি আছে, যে মজুরিটা খরচ করা হয়েছে টু ইরেক্ট এ সাইকেল শেড, একটা সাইকেল শেড রাখার জন্য, একটা সাইকেল শেড তৈরি করার জন্য, এমপ্লয়ীদের সাইকেল রাখার জন্য একটা শেড তৈরি করার জন্য মজুরি ব্যয় হয়েছে। দ্যাট মিনস এটা কিন্তু মজুরি হলো, যেহেতু ইটস এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা ওইগুলোকে বলি যে এক্সপেন্ডিচারের লাইফ হলো মোর দ্যান 1 ইয়ার, সেগুলোকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যেগুলোর লাইফ হলো লেস দ্যান বা উইদিন 1 ইয়ার, সেগুলোকে আমরা বলি রেভিনিউ এক্সপেন্ডিচার। খরচ দুই রকমের, একটা হলো রেভিনিউ এক্সপেন্ডিচার, একটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যেটার আয়ুষ্কাল 1 বছরের বেশি থাকবে সেটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কখনই খরচ হিসাবে আসে না। কাজেই এখানে ওয়েজেস হিসাবে দেখিয়েছে ঠিকই, কিন্তু আমরা সেখান থেকে 20,000 টাকা বাদ দেবো, কারণ এটা খরচ আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার না, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেজন্য আমরা ওয়েজেস থেকে 20,000 টাকা মাইনাস করব। আর যেহেতু সাইকেল শেড ইজ এ পার্ট অফ আওয়ার বিল্ডিং বা আদার্স, এখানে কি আছে দেখেন, রিটার্নস, ক্যাশ ইন, ক্যাশ এট ব্যাংক, পারচেজ, ফুয়েল, ক্যারেজ, ওপেনিং, এই যে দেখেন বিল্ডিং আছে, বিল্ডিং একটা আইটেম পাইলাম, ল্যান্ড, মেশিনারি, প্যাটেন্ট, স্যালারি, জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স, ড্রয়িংস। ওকে, তাহলে বিল্ডিং ছাড়া আর কিছুর সাথে অ্যাড করার মতন তেমন নাই, কাজে বিল্ডিং এর সাথে আমরা ওটা অ্যাড করব। বিল্ডিং এর ভ্যালুটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে যদি ডেপ্রিসিয়েশন থাকে তারপরে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবো, আর না থাকলে তো নেই। কাজে আমরা বিল্ডিং এর সাথে এটা অ্যাড করব, খরচ থেকে বাদ দেবো, বিল্ডিং এর সাথে অ্যাড করব। স্যার বিল্ডিং এর সাথে অ্যাড করব কেন? হ্যাঁ, সেটা তো বললাম যে বিল্ডিং এর সাথে অ্যাড করব, কারণ এটা হলো একটা সাইকেল শেড তৈরি করা, এটা একদিনের জন্য হয়নি, এটা মানে মোর দ্যান 1 ইয়ার আমরা অ্যাসিউম করে নিচ্ছি, সেই জন্য এটা বিল্ডিং এর সাথে অ্যাড হবে, নট সে রেভিনিউ এক্সপেন্ডিচার। যেহেতু আমার অ্যাডজাস্টমেন্টে দিয়েছে, তার মানে বুঝতে হবে যে এটা একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কাজেই যদি রেভিনিউ হতো তাহলে তো আর এই অ্যাডজাস্টমেন্টটা দিত না। এখানে দেওয়া মানেই হলো আপনাকে একটা চিন্তা করতে বলেছে, তো সেই চিন্তাটা, অল্টারনেটিভ চিন্তাই হলো যে এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে বিবেচনা করে বিল্ডিং এর সাথে আমরা অ্যাড করে নেব। ক্লিয়ার? বুঝেছেন সবাই? Yes sir, yes sir. Okay. Now
আমরা ইন্স্যুরেন্স কি বলেছে? ইন্স্যুরেন্স বলেছে যে ইন্স্যুরেন্স ইনক্লুড প্রিমিয়াম অফ টাকা 1,700 on a policy to expire on 31st December 2017. এর অর্থ কি? সালের ডিসেম্বর মাসে প্রিমিয়াম পলিসিটা স্যার ইনক্লুডেড 6 মাসের অগ্রিম দেওয়া আছে। এক্সপায়ার উপরে অ্যামাউন্ট কত দেওয়া আছে ইন্স্যুরেন্স? হ্যাঁ ওরসেও পলিসিটা ডেট শেষ হয়ে যাবে স্যার 31শে ডিসেম্বর 2017 সালে। স্যার ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে দেখাতে হবে 1700। হ্যাঁ এখন এখানে বলেছে যে আমাকে বলেছে যে 17 সনের ডিসেম্বরে গিয়ারটা ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হবে, অর্থাৎ ইন্স্যুরেন্সটা শেষ হয়ে যাবে। এক্সপায়ার্ড হয়ে যাওয়া মানে ওর মেয়াদ শেষ হয়ে যাবে। স্যার আমরা যে প্রিমিয়ামটা দেই সেই বাৎসরিক যে প্রিমিয়ামটা সেটা দেওয়ার ডেট স্যার 31শে ডিসেম্বর শেষ হবে, কিন্তু আমাদের ইন্স্যুরেন্স তো শেষ হচ্ছে না, এটা তো স্যার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে 10 বছর 20 বছর এমন, কিন্তু প্রিমিয়াম তো স্যার প্রতি বছর দিতে হয় আমাদের পলিসি যেটা প্রিমিয়াম। না এখানে বলেছে যে এ পলিসি টু এক্সপায়ার অন 31st ডিসেম্বর বলে দিয়েছে, পলিসিটা এক্সপায়ার্ড হয়ে যাবে। এখানে বলে না যে প্রিমিয়াম এক্সপায়ার্ড হবে, পলিসি এক্সপায়ার্ড হয়ে যাবে, অর্থাৎ পলিসিটা প্রিমিয়ামটা আর দিতে হবে না এই 31শে ডিসেম্বর পর আর দিতে হবে না। তার মানে আমি যেটা দিয়েছি এই 1700 টাকা সেইটা এই ডিসেম্বরে 31শে ডিসেম্বর পর্যন্ত দিয়েছি প্রিমিয়ামটা। যে ইন্স্যুরেন্সটা আমার অ্যাকচুয়ালি মেয়াদটা শেষ হয়ে যাবে এই 17তে। তো কাজেই আমার অঙ্কটা হলো এই জুনের 17, কিন্তু আমার এই প্রিমিয়ামটা হলো ডিসেম্বরের 17 পর্যন্ত। তার মানে হলো প্রিমিয়াম সবসময় হয় 12 মাসের। তা আমার যদি ডিসেম্বর পর্যন্ত হয় তাহলে বুঝতে হবে যে আমার এটা হলো জুনে, তার মানে 6 মাস অগ্রিম দিয়েছি। অর্থাৎ এই 1700 টাকার ভিতরে 850 টাকা হলো আমার অ্যাকাউন্টিং ইয়ারের ভিতরে, আর 850 হলো পরবর্তী বছরের জন্য। ক্লিয়ার? উপরে ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে স্যার 6000 টাকা। এই উপরে ইন্স্যুরেন্স দেওয়া 6000 টাকা। হ্যাঁ 6000 টাকা বলেছে। এই ইন্স্যুরেন্সটা 6000 টাকা টোটাল সে খরচ হিসাবে দেখিয়েছে, কারণ কি এটা ডেবিট, সেই জন্য খরচ। কিন্তু আসলে এই 6000 টাকার ভিতরে 1700 টাকা আছে, এখানে বলছে ইনক্লুডস। আপনি যে 6000 দেখেছেন ওইটার কথাই বলছে ইনক্লুডস, ইন্স্যুরেন্স ইনক্লুডস, মানে 6000 টাকার ভিতরে আছে। জি 850 টাকা তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে দেখাতে হবে, তার মানে 6000 থেকে 850 টাকা বাদ দিতে হবে। রাইট, 850 টাকা অগ্রিম দেয়া আছে, 850 টাকা ডিসেম্বর পর্যন্ত। জি স্যার। অর্থাৎ এর অর্ধেক, কারণ কি ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা হয় 12 মাসের জন্য। আমার যেহেতু অঙ্কটা জুন মাস পর্যন্ত, কাজে 6 মাসের অগ্রিম দেয়া আছে, সেই কথাটাই বুঝাতে চাচ্ছে। যে আমি যে ট্রাইব্রাঞ্চে যে 6000 টাকা আছে ইন্স্যুরেন্স ইনক্লুডস, অর্থাৎ ট্রাইব্রাঞ্চে যে 6000 টাকা আছে তার ভিতরে প্রিমিয়াম অফ টাকা 1700 অন এ পলিসি টু এক্সপায়ার অন 31st ডিসেম্বর, যে পলিসিটা 31শে ডিসেম্বর 1700-তে এক্সপায়ার্ড হয়ে যাবে, সেই পলিসির জন্য আমার 1700 টাকা দেয়া আছে ওই 6000 টাকার ভিতরে। তাহলে 800 টাকা, এর অর্ধেক 800 টাকা জুন পর্যন্ত হয় 6 মাস, আর জুলাই থেকে ডিসেম্বর হয় 6 মাস। কাজে 850 টাকা 850 টাকা আমার অগ্রিম দেয়া আছে, আর 850 টাকা এই বছরের খরচ। এটার ভিতরে 850 টাকা আছে অগ্রিম, যেটা এই বছরের না। কাজে সেটুকু আমার বাদ দিতে হবে। ক্লিয়ার সবাই? Okay. Now, depreciation on machinery is to be provided for টাকা 10% per annum. বছরে মেশিনারির উপরে 10% ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। মেশিনারি আমার যা আছে 2 লাখ, এর ভিতরে 10% মানে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। Then make an allowance for bad and doubtful debts at the rate of 5% on accounts receivable. অ্যাকাউন্টস রিসিভেবল যা আছে তার উপরে 5% ব্যাড এন্ড ডাউটফুল অ্যাকাউন্টস হিসাবে আমাকে অ্যালাউন্স করতে বলেছে।
আমরা বহুবার আলোচনা করেছি যে যেহেতু বলছে যে অ্যালাউন্স ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস, তাহলে এ অ্যালাউন্স সবসময় কি হয়, ক্রেডিট হয় না ডেবিট হয়? এক্সপেন্স ডেবিট স্যার। ক্রেডিট হয় স্যার, ক্রেডিট স্যার। হ্যাঁ, অ্যালাউন্স সবসময় মনে রাখবেন, অ্যালাউন্স, প্রভিশন, তারপরে রিজার্ভ, ফান্ড, এই ধরনের ওয়ার্ড যখন থাকবে, অ্যালাউন্স, প্রভিশন, রিজার্ভ, ফান্ড, হ্যাঁ, এগুলো সবসময় ক্রেডিট হয়। ক্রেডিট হবে। হ্যাঁ, তাহলে অ্যালাউন্স যেহেতু বলছে অ্যালাউন্স ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস, তার মানে ইট ইজ এ ক্রেডিট আইটেম, তাহলে ডেবিট কি হবে? ব্যাড ডেট এক্সপেন্স। অ্যাকাউন্ট রিসিভেবল। আমি কিন্তু বহুবার বলেছি, আপনারা কিন্তু খেয়াল করতেছেন না। আমি বহুবার বলেছি যে আমরা ম্যাক্সিমাম সময় ডেবিটটা দেখে ক্রেডিট ঠিক করব, ক্রেডিটটা দেখে ডেবিট ঠিক করব, আর অন্য কোনো কারোর দিকে তাকাবো না। এইটা দেখি আমি ডেবিট ঠিক করে ফেলবো যে এটা তাহলে ডেবিট কি, এই অ্যালাউন্সটুকু যদি আমি বাদ দিই তাহলে হয়ে যাবে ডেবিট। ব্যাড এন্ড ডাউটফুল ডেটস এক্সপেন্সেস হবে ডেবিট, ব্যাড এন্ড ডাউটফুল ডেট এক্সপেন্সেস হবে ডেবিট, অথবা আমরা সংক্ষেপে অনেক সময় লিখি ডাউটফুল ডেট এক্সপেন্সেস, বা অনেক সময় বলি ব্যাড ডেট এক্সপেন্সেস, অনেক সময় বলি আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস। কিন্তু এখানে যেহেতু ডাউটফুল ইউজটা করেছে, ব্যাড ইউজ করেছে, যেই ভাষাটা ইউজ করবে আমরা সেই ভাষাটাই ডেবিট করব। এখানে যা করছে তাই, এখানে ফর বলছে, ফর মানে হলো আমার এই ব্যাড এবং ডাউটফুল ডেটস এর জন্য একটা অ্যালাউন্স করতে বলেছে, সো দ্যাট এই ফরের পরে যেটুকু থাকবে সেটুকু আমার ডেবিট হবে। ব্যাড এন্ড ডাউটফুল ডেটস এক্সপেন্সেস হবে ডেবিট, আর এই যে অ্যালাউন্স ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস হবে ক্রেডিট। যেহেতু অ্যালাউন্স কাটে ক্রেডিট হবে। যাই হোক, যেহেতু খরচ, ব্যাড এন্ড ডাউটফুল ডেটস হলো এক ধরনের খরচ, ডেবিট যেহেতু খরচ, এই খরচটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল এর 5%। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল আমার যা আছে 1,45,000, তার উপরে 5% হিসাব করে যা আসে সেটা আমরা ওই নামে খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্টে দেখাবো। দেন stock on hand on June 30, 2017 amounting to টাকা 68,000. That means হলো closing stock বা closing inventory বা stock. আপনাকে বলেছে প্রিপেয়ার এর মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড June 30, 2017 and classified balance sheet as on that date. তার মানে তিনটা জিনিস, একটা ইনকাম স্টেটমেন্ট, একটা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, আর একটা হলো ক্লাসিফাইড ব্যালেন্স শিট, বা আমরা এর আগের অঙ্কটা করছিলাম ফিনান্সিয়াল পজিশন। এক এক জায়গায় এক একটা নাম ইউজ করে। ওকে, তাহলে উই মে স্টার্ট। প্রথমে আমরা বলেছি যে সবসময় আমরা নামটা আগে লিখবো, তারপরে লিখবো ইনকাম স্টেটমেন্ট, তারপর লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড June 30, 2017। এই জিনিসগুলো আমরা সবসময় লিখে নেব, এখানে আমাদের 1 মার্ক থাকে। তো আমরা প্রথমে দেখি সেলস দেয়া ছিল ট্রায়াল ব্যালেন্সে, সেখান থেকে আমরা সেলস রিটার্ন বলেছি, আর ওখানে কি ছিল রিটার্ন আউটওয়ার্ডস, রিটার্ন ইনওয়ার্ডস। আমরা সহজে বোঝার জন্য ওই সেলস রিটার্নটা বলেছি, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এটা লিখেছি, কিন্তু আপনারা লিখবেন রিটার্নস ইনওয়ার্ড। এই জিনিসটা আর কি, এই জিনিসটাই। ওকে, নাও তাহলে আমরা নেট সেলসটা পেয়ে গেলাম। এখন নেট সেলস থেকে সবসময় আমরা বাদ দেবো কি কস্ট অফ গুডস সোল্ড, তাই না? জি স্যার। নেট সেলস থেকে বাদ দেবো সবসময় কস্ট অফ গুডস সোল্ড এর প্রথম আইটেমটাই কি ওপেনিং বা
বিগিনিং স্টক। ওপেনিং বা বিগিনিং স্টকটা আমরা কোথায় পাবো? ট্রায়াল ব্যালেন্সে পাবো, দেয়া আছে 57,600। 57,600 ওপেনিং স্টক বা বিগিনিং স্টক 57,600 দেয়া আছে, আমরা সেই ফিগারটাই নিলাম 57,600। এর সাথে আমার যোগ করব আমি কস্ট অফ গুডস যেটা পারচেজ সেটা যোগ করব। তো সেটা কিভাবে বের করব? পারচেজ ফিগারটা নিলাম আপনার ট্রায়াল ব্যালেন্স থেকে, সেখান থেকে লেস করলাম রিটার্ন আউটওয়ার্ডস, অর্থাৎ আমরা যেটা কিনেছিলাম সেখান থেকে আমরা আউটওয়ার্ড বহির্গমনের দিকে আমরা রিটার্ন দিয়েছি, দ্যাট মিনস পারচেজ থেকে ফেরত দিয়েছি, পারচেজ ফেরত। তো সেটা যেহেতু পারচেজ ফেরত দিয়েছি, পারচেজ মাইনাস হয়ে যাবে, তাহলে নেট পারচেজ আমি পেয়ে যাব মাইনাস করলে। সেখান থেকে তার সাথে আমি যোগ করব ক্যারেজ অন পারচেজ। এই যে ক্যারেজ অন পারচেজ সবসময় পাঁচ সাথে যোগ হবে বা ক্যারেজ ইনওয়ার্ড, আর ক্যারেজ অন সেল সবসময় মার্কেটিং বা সেলিং এক্সপেন্সেস চলে যাবে। তাহলে ক্যারেজ অন পারচেজ যোগ করলাম 20,400, আমরা পেয়ে গেলাম কস্ট অফ দি পারচেজ 4,22,150 বা নেট পারচেজ। এর সাথে আমরা কি করব? আমরা যদি ওপেনিং স্টকটা যোগ করি তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, বিক্রির জন্য প্রস্তুত। আমি কিছু কিনেছি এবং কিছু ওপেনিং ছিল, সেই দুটো যোগ করে বিক্রির জন্য, এটা আমি এখন বিক্রি করতে পারবো, সেই জন্য বলেছি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কিন্তু বিক্রি করতে পারতাম, কিন্তু দেখা গেছে যে আমার হাতে ক্লোজিং স্টক অর্থাৎ এই যে অ্যাডজাস্টমেন্টে এসে বলেছে যে তোমার হাতে আছে এখনো এই যে 68,000 টাকার মাল আছে হাতে, বলে দিচ্ছে অ্যাডজাস্টমেন্টে। কাজেই যে জিনিসটা হাতে থাকবে সেটা যদি আমি মাইনাস করি তাহলে আমি যেটুকু বিক্রি করছি তার কষ্টটা পেয়ে যাব। তাহলে যেটুকু হাতে ছিল সেটুকু আমি মাইনাস করেছি, নাও আমি যে ফিগারটা ওখান থেকে মাইনাস করে যেটা পেলাম সেটা কি আমি বলবো কস্ট অফ গুডস সোল্ড 4,11,750। এই কস্ট অফ গুডস সোল্ড যদি আমি সেলস থেকে মাইনাস করি যে ফিগারটা পাবো দ্যাট ইজ কল্ড গ্রস প্রফিট। অনেক সময় অনেক অঙ্কে ছোট ছোট যখন অঙ্ক আসে তখন শুধু গ্রস প্রফিটটাই বের করতে দেয়, ক্যালকুলেট দ্য গ্রস প্রফিট। হ্যাঁ, আবার অনেক সময় দেয় অপারেটিং প্রফিট, অনেক সময় দেয় নেট ইনকাম বা নেট প্রফিট। কাজে কি চাচ্ছে সেই অনুপাতে কিন্তু আমরা অঙ্ক করব। নাও গ্রস প্রফিট থেকে আমরা বাদ দেব সবসময় অপারেটিং এক্সপেন্সেস, এবং এখানে যেহেতু কোনো আমরা পাইনি, ভাগ পাইনি, সেই জন্যই শুধু একটা হেডিং এ আমরা অপারেটিং এক্সপেন্স হিসেবে রেখেছি। যেমন ধরেন ওয়েজেস, মজুরিটা 1,04,800 ছিল ট্রায়াল ব্যালেন্সে, এবং আমি অ্যাডজাস্টমেন্টে বলেছিলাম 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে যে সাইকেল শেড বানাতে 20,000 টাকা লেগেছিল। কাজে সেই 20,000 টাকা আমি এখন মাইনাস করব মজুরির থেকে। মাইনাস করার পরে যে ফিগারটা সেটা পাইলাম 84,400। আপনারা কি শুধু দেখতেছেন না কাগজ কলমে করতেছেন? স্যার এটা কাগজ কলমে অনেক ফাস্ট স্যার, কাগজ কলমে করে কুলাইতে পারতেছি না স্যার, উঠাচ্ছিও স্যার, খাতার মধ্যে চেষ্টা করতেছি স্যার। করছি স্যার। হ্যাঁ, কাগজ কলমে যদি না করেন অনেক সময় কিন্তু কলম তার নিজের গতিতে চলে যায়। কাজে আপনি যতক্ষণ মতো কাগজ কলম হাতে না নেবেন, কলমে না লিখবেন, এই চোখে দেখে কিন্তু কোনোদিন পড়া হবে না। সেজন্য নর্মালি আমি সলিউশন দেখাইও না, কিন্তু এবারকে আমাকে বলেছে দেখাই করার জন্য। অনেক ছেলেমেয়েরা অনেক বুঝতে পারে না, সেই জন্য। কিন্তু এটা উচিত না, সলিউশনটা দেখানো ঠিক না, কারণ মনোযোগটা থাকে না আর ব্রেনও কাজ করে না। কারণ আমাদের সবসময় আপনার ডান পাশের ব্রেন কাজ করে, ডান পাশের ব্রেন খুব হালকা থাকে, আর বাম পাশের ব্রেন কাজ করে যখন প্রেসার ক্রিয়েট হয়। তো আমি যদি এটা না দিতাম তাহলে কিন্তু আপনারা কাগজ কলম নিয়ে বসতেন এবং নিজেরা একটু চিন্তা করতেন। সেই জন্যই নর্মালি আমি ওই জন্য প্রশ্নটা করেছি, শুধু দেখে যাবেন না, কাগজ কলমে করবেন, করলে হবে কি প্র্যাকটিসটা হবে, মনেও থাকবে আর বুঝতেও সুবিধা হবে।
আর শুধু দেখে গেলাম আর আপনার স্ক্রিনশট নিয়ে গেলাম, কোনো লাভ হবে না কিন্তু। যদি 10 মিনিট বেশিও সময় লাগে তাহলে কাগজ কলমে করে বোঝা হলো সব থেকে উত্তম। এবং এর আগের সেশনে ছেলেমেয়েদের কিন্তু এই সলিউশনটা আমি দেখাইনি, এটা আমার সংক্ষেপে করা ছিল, কিন্তু ওরা কিন্তু আমাকে রেজাল্ট বলেছে, আমি দেখেছি মিলে গেছে। তার মানে কি ওরা ব্রেন দিয়ে কাজ করে অঙ্কটা করেছে, যে কারণে ওদের একটা প্র্যাকটিসের মতন হয়ে যায়। আমাদের এখানে কিন্তু প্র্যাকটিসটা আমি মনে করি একটু কম হচ্ছে। সেই জন্যই দয়া করে সবাই কাগজ কলম নিয়ে এইভাবে করেন, তাহলে উপকার হবে এবং আপনাদের মনে থাকবে, এবং আপনাদের কলম দেখবেন অটোমেটিক্যালি ওই ভাষাগুলো চলে আসে কলমের মাথায়। ওকে, দেন অপারেটিং এক্সপেন্সেস, এখানে ওয়েজেস আমরা ট্রাভেলেন্সে পেয়েছি, সেখান থেকে মাইনাস করেছি বিল্ডিং এর জন্য, তাহলে আমার নেট ফিগারটা আউটার কলমে চলে যাবে ৮৪,400। দেন স্যালারি বা বেতন আমার ট্রাভেলেন্সে বলা আছে ১,৫০,০০০, এবং এখানে বলা ছিল অ্যাডজাস্টমেন্টে যে এখনো ১৫,০০০ টাকার বেতন বাকি আছে, সেই জন্য আমি আনপেড স্যালারি এখনো বাকি আছে বেতন, সেটা আমি যোগ করলাম ১৫,০০০ টাকা, তাহলে আমার টোটাল স্যালারি হবে ১,৬৫,০০০। আর আমি বলেছি যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট উইল বি ট্রিটেড টুয়াইস, প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট দুবার আপনাকে ট্রিটমেন্ট করতেই হবে। এখানে দেখেন এই যে বিল্ডিংটা আমরা এখান থেকে যে ২০,০০০ টাকা মাইনাস করেছি, এটা কিন্তু আবার বিল্ডিং এর সাথে যোগ করবো, তাহলে দুইবার ট্রিটমেন্ট হলো। ঠিক তদ্রুপ এখানে আনপেড স্যালারি যেমন এখান থেকে এখানে এটার সাথে যোগ করলাম, ঠিক এটা আবার লায়াবিলিটি হিসেবে আমাকে দেখাতে হবে ব্যালেন্স শিটে, তাহলে দুইবার ট্রিটমেন্ট হলো। এর আগে আরেকটা গেছে আমাদের, সেটা হলো এই যে ক্লোজিং ইনভেন্টরি, এই যে 68,000 এই ক্লোজিং ইনভেন্টরি এখান থেকে আমরা মাইনাস করেছি, আবার ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে দেখাবো, কাজে দুবার কিন্তু ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। নাও দি ফুয়েল ছিল আমাদের ৪৭,৩০০। জেনারেল এক্সপেন্সেস ৩০,০০০। ইন্স্যুরেন্স আরেকবার বোঝান তো স্যার, বুঝিনি কোনটা, ইন্স্যুরেন্সটা একটু আরেকবার জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না স্যার। ইন্স্যুরেন্সটা আরেকবার বোঝাবেন কেমনে ৮৫০ মাইনাস হলো? হ্যাঁ, ইন্স্যুরেন্সটা ৬,০০০ তো আমার ট্রাভেলেন্স থেকে আসছে, আর অ্যাডজাস্টমেন্টে বলেছে যে এই ৬,০০০ টাকার ভিতরে ১৭০০ টাকার ইন্স্যুরেন্স আমি দিয়েছি, এই যে প্রিমিয়াম দিয়েছি আপনার ডিসেম্বর পর্যন্ত। তাহলে ডিসেম্বর পর্যন্ত যদি ১৭০০ হয়, তাহলে জুন পর্যন্ত কত হবে? এর অর্ধেক, কারণ আমরা সবসময় প্রিমিয়াম দেই ১২ মাসের জন্য, ১ বছরের জন্য। যেহেতু এক বছরের প্রিমিয়াম যদি ১৭০০ হয়, তাহলে ৬ মাসের প্রিমিয়াম হবে এর অর্ধেক ৮৫০। তাহলে ৬,০০০ টাকা স্যার, ৬,০০০ টাকাটা টোটাল। ৬,০০০ টাকা হলো বাকি ইন্স্যুরেন্স, ৬,০০০ টাকা অন্য ইন্স্যুরেন্স দিয়েছে, যেটা জুনের ভিতরে ছিল। এই ৫,১৫০ হলো জুনের ভিতরে, আর ৮৫০ অতিরিক্ত দিয়েছে, সেটা হলো ডিসেম্বর পর্যন্ত। স্যার এই নামটা তোমরা প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্সও দিতে পারি, আই মিন প্রিপেড ইন্স্যুরেন্স দিতে পারি। প্রিপেড ইন্স্যুরেন্স, আচ্ছা হ্যাঁ, কোনো সমস্যা নাই। ৬,০০০ টাকা স্যার পুরোটাই প্রিপেড ইন্স্যুরেন্স? না ৬,০০০ পুরোটা না, এই যে পুরোটা হলে আমি তো খরচ দেখিয়েছি ৫,১৫০ তো খরচ দেখিয়েছি। এই ৮৫০ টাকা, এই ৮৫০ টাকা প্রিপেড বা আপনার আনএক্সপায়ার্ড, আর এটা ব্যালেন্স শিটেও যাবে। হ্যাঁ, এটা প্রিপেড, কারণ অগ্রিম দিয়েছি, কারণ হলো ৬ মাসের অগ্রিম দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ হলো আমার এইটা অঙ্কটা হলো জুন পর্যন্ত হলো ৬ মাস, আর জুনের পরেরটুকু হলো অতিরিক্ত, সেই জন্য অতিরিক্তটুকু আমি বাদ দিয়ে দিছি, এটা আগামী বছরের অঙ্কে যাবে খরচ হিসাবে। আচ্ছা স্যার একটা ছোট, আচ্ছা না বলেন। আচ্ছা, তাহলে এখানে তো ৬,০০০ টাকার মধ্যে অনেকগুলো ইন্স্যুরেন্স আছে, এর মধ্যে একটা ইন্স্যুরেন্স হচ্ছে ১৭০০ টাকার, এরকম? রাইট। হ্যাঁ, এগুলোর মধ্যে অনেকগুলো ইন্স্যুরেন্স আছে, তার মধ্যে একটা ইন্স্যুরেন্স ছিল ১৭০০ টাকা। যে ইন্স্যুরেন্সটার প্রিমিয়ামটা দেওয়া হয়েছে ১৭০০ টাকা ডিসেম্বর পর্যন্ত,
এই জন্য আমরা এই অর্ধেক 1700 অর্ধেক এনেছি এই বছরে, আর বাকি অর্ধেক এই যে 850 নিয়েছি আগামী বছরে। আচ্ছা স্যার, এই অপারেটিং এক্সপেন্স গুলো আমরা যদি যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এইভাবে ক্লাসিফাইড না করে এই যে এই অঙ্কটার মতো যদি এভাবে সবগুলো অপারেটিং এক্সপেন্সের আন্ডারে দিয়ে দিই, তাহলে স্যার পরীক্ষার হলে কি মার্কস কম পাবো, নাকি আমার খরচ এভাবে সিগনিফাইড করে না, দিতে হবে? এখানে দেখেন আপনি, আমরা কিন্তু সবই একই ধরনের খরচ দেখেন, এখানে কিন্তু কোনো ডিফারেন্স নাই, সেজন্য অপারেটিং এক্সপেন্স হিসেবে নিয়ে আসছি, কিন্তু ডিফারেন্স অনেক সময় থাকে। আপনি আচ্ছা, দেখেন স্যার। প্রত্যেকটা দেখেন, এখানে ওয়েজেস দেখেন, এই যে স্যালারি দেখেন, ধরে নিলাম যে ওয়েজেস যদি এডমিন ধরি, স্যালারি ধরলাম এডমিন, যেহেতু বলা নাই। এই যে ফুয়েল ধরে নিলাম যে আমার গাড়িতে ব্যবহার হয়েছে, এই যে জেনারেল এক্সপেন্সেস ধরলাম অফিসে ব্যবহার হয়েছে, ইন্স্যুরেন্স ধরে নিলাম জেনারেল। তারপরে এই যে দেখেন অ্যালাউন্স ফর ডাউটফুল, আমরা সবসময় এটাকে বলেছি যে জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসাবে। তারপর দেখেন এই যে ক্যারেজ অন সেল, একটা আইটেম আছে, এটা ইচ্ছে করলে আমরা সেলিং এ নিতে পারতাম, হ্যাঁ স্যার একটা আইটেম আছে সেলিং এ নিতে পারতাম, সেজন্য আমরা একটা আইটেমের জন্য আলাদা না করে আমরা অপারেটিং এক্সপেন্স সংক্ষেপে দেখিয়েছি। এমনি Actually স্যার যদি এটা- এক্সামে এটা- যদি আচ্ছা সরি এটা হলো অ্যাকচুয়ালি আমার জন্য, এটা আপনাদের জন্য তৈরি করছিলাম না, এটা আমার জন্য তৈরি করছি যে অঙ্কটা করানোর জন্য। কিন্তু যখন করাতাম আপনাদের, তখন কিন্তু আমি এটাকে আবার আলাদা ভাগ করে অপারেটিং এক্সপেন্স কে আমি ভাগ করে বলতাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লেখেন, স্যালারি লেখতেন, তখন কিন্তু এগুলোকে আমি ভাগ করে দেখাতাম। যেহেতু আমি এটা আমার নিজের জন্য করেছি, এই জন্য দেখাচ্ছি, এই জন্য আর বলতেছি না আর কি, আপনারা কনফিউজ হয়ে যাবেন এই যে দেখানোর সাথে কথার যদি মিল না থাকে। আচ্ছা স্যার, তার মানে যদি- পরীক্ষার হলে আমার খরচগুলোকে ওইভাবে সিগনিফাইড করে দিলেই Right, right. আপনি আদারওয়াইজ এখানে- নাম্বার কাটা হবে। নাম্বার 1 মার্ক কাটলে কাটতে পারে, কারণ এই অপারেটিং এক্সপেন্সে আমরা জানি দুই রকমের, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা হলো হ্যাঁ। সেলিং এক্সপেন্সেস। ইয়েস স্যার। কাজে এখানে একটা আইটেম আছে সেলিং, সেটা হলো ক্যারেজ অন সেলস। এইটা আইটেম আমরা গত অঙ্ক একটা আইটেম পেয়েছিলাম, মোস্ট প্রবাবলি কোনো হয় এডমিনে বা সেলিং এ এরকমের। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, তারপরে এই দেখেন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটস, ওখানে বলছিল যে অ্যাকাউন্টস রিসিভেবল এর উপরে 5%, অ্যাকাউন্টস রিসিভেবল এর 5%, তাহলে 5% অ্যাকাউন্টস রিসিভেবল আছে কত? 1,45,000। এই 5% এ কত হয়? 10% এ কত হয় বলতে পারবেন? 14,500 14,500। যখন 7,250। রাইট, 750। অনেক সময় ক্যালকুলেটর আপনি ক্লিক করার সময় পাবেন না হলে, কাজে অনেক সময় পার্সেন্টেজ যদি ইজি থাকে মুখে মুখে করে ফেলবেন। মানে এখানে 10% মানে 14,500, আর 5% মানে 14,500 এর অর্ধেক, তার মানে 7,250। এইভাবে করবেন, সময় কম লাগবে। তো 7,000, এই যে দেখেন 7,250 কিন্তু আমি লিখলাম অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটস হিসাবে। অ্যাকচুয়ালি এটা নাম হবে ডাউটফুল ডেবট এক্সপেন্সেস। আমরা অ্যালাউন্সটা এখানে লিখবো না, এটা আমার জন্য আমি তখন করেছিলাম ওইটা দেখে দেখে, সেই জন্য। বাট স্যার ব্যালেন্স শিটে বিয়োগ দেওয়ার সময় তো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট লিখবো, তাই না? জি ব্যালেন্স শিটে বিয়োগ করার সময় জি, যা আছে তাই এখানে নাম দেওয়াই আছে, এই যে অ্যালাউন্স ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেবটস, কাজে এক্সপেন্সটা হবে ব্যাড এন্ড ডাউটফুল ডেবটস এক্সপেন্সেস। দেন ক্যারেজ অন সেল, এই একটা আইটেম ছিল সেলিং অন মার্কেটিং এ। আমরা যদি ভাগ করতাম তাহলে এই আইটেমটা শুধু ওখানে নিয়ে আলাদা হিসেবে যোগ করে দেখানো হতো। দেন ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, এটা আমরা এখানে যেহেতু এই মেশিন কোন মেশিন বোঝা যাচ্ছে না, আর এখানে যেহেতু আমরা সমস্তটা অঙ্কটাই দেখছি ইসের মতন, মার্চেন্ডাইজিং এর মতন, সেই জন্য আমরা এটা মেশিনারি, এটা আমরা নিয়ে যাব আমরা এডমিনে। তো সেই হিসেবে আমরা এখানে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন বলেছি যে 10%, কাজে ওখানে ছিল 2 লাখ, এই যে মেশিনে 2 লাখ আছে, তার 10% হলো 20,000 টাকা আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে এখানে দেখাচ্ছি। ওকে, নাও তাহলে টোটাল অপারেটিং এক্সপেন্সেস এগুলো সব যোগ করলে আমার হবে 3,91,500। আমি যদি গ্রস প্রফিট থেকে আমি টোটাল অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করি,
তাহলে যেটা পাবো সেটা হলো ইনকাম ফ্রম অপারেশনস অর নেট ইনকাম। নেট ইনকাম কেন বললাম এত তাড়াতাড়ি? নেট ইনকাম এত তাড়াতাড়ি কেন বললাম? কারণ আদার এক্সপেন্সেস নাই, আদার নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স এগুলো তো স্যার নাই, প্লাস হলো এখানে আমার ট্যাক্সও নাই। হ্যাঁ ট্যাক্সও নাই। হ্যাঁ, ট্যাক্স থাকলে আমরা বলতাম প্রফিট বিফোর ট্যাক্স, তারপর আমরা ট্যাক্সটা বাদ দিয়ে তখন বলতাম নেট ইনকাম। যেহেতু এর পরে আমরা আগে মাইনাস করে নামাবো, নামানোর পরে আমি দেখবো যে আমার আদার ইনকাম আর এক্সপেন্সেস আছে কিনা, আমার ট্যাক্স আছে কিনা, আমার ডব্লিউপিপি আছে কিনা, সব দেখবো। যদি কিছুই না থাকে, ইন দ্যাট কেস আমরা সরাসরি এটাকে বলবো নেট ইনকাম অথবা ইনকাম ফ্রম অপারেশন। যারা নন কমার্স তারা কি বুঝতেছেন? নন কমার্স তারা কি হাতে করতেছেন কলমে? বলেন স্যার, আপনি সবসময় নন কমার্সদের বলেন না, আমাদেরকে তো বলেন না, আমরা তো স্যার ভুলে গেছি সব। না, আপনারা তো আমাকে সহযোগিতা করতেছেন, এই জন্য তো আমি বলতেছি যে আপনারা অবশ্যই মানে এগুলো আপনাদের জন্য হয়তো একটু ইজি, এটা ঠিক আছে, কিন্তু হয়তো অনেক আগে করছেন, ভুল তো এটা স্বাভাবিক, ভুলে যাওয়ারই কথা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। পরীক্ষায় কি এরকম সহজগুলো আসে? জি, পরীক্ষায় কি এই ধরনের অঙ্ক আসে স্যার? এগুলো পরীক্ষার অঙ্কই আমি করাচ্ছি। আগেরটাও কিন্তু একটা কোন পরীক্ষা জানি আসছিল, এটাও কোন পরীক্ষায় আসছিল, পরীক্ষার অঙ্কগুলোই করাচ্ছি আমি। তাহলে তো স্যার এগুলো সহজ আছে মোটামুটি। সহজ হয় যখন টিচার সাথে থাকে, কিন্তু হলে তো টিচার থাকে না, এই জন্য 100 কথার মধ্যে একটাও হয় না। তারপরে একটু সহজ আছে, ইয়ে কম স্যার, সমন্বয় এন্ট্রি কম। জি, ওই সমন্বয় ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটা এন্ট্রি দিছে না, ওইরকম একটা এন্ট্রি দিবে যেটা আপনি হলে যা করতে পারবেন না। আপনি সমন্বয় এমন হতে পারে যে সমন্বয় 3টা আইটেম দিল, তার মধ্যে একটা আইটেম এমন দিল যে আপনাকে কনফিউশন ফেলে দিল, আপনি একটা আইটেম ভুল করে ফেললেন, আপনি অঙ্ক করে ভুল করলেই তো স্যার শেষ। কোন অঙ্ক একটাতে এমন কনফিউশন করবে, কোনোটাই মিলবে না, কোনোটাই মিলবে না। কাজে এইভাবেই থাকবে, দেখলে সবই সহজ মনে হয়, কিন্তু যেই সনেই অঙ্কটা আসছিল ওই সনে 10 জন না 12 জন পাস করছিল। স্যার, এটা কি পার্শিয়াল মার্কিং হয়? হ্যাঁ, হবে পার্শিয়াল মার্কিং হয়। ধরেন এই যে ইনকাম স্টেটমেন্ট যদি এটা 20 থাকে, তাহলে এখানে আপনি ধরেন 8, এখানে 10 পাবেন। তাও যদি আপনার এই জিনিসগুলো লেখেন ঠিক থাকে তাহলে রাইট, এবং প্রেজেন্টেশনটা যদি দেখতে সুন্দর দেখায় তখন 10-এ 10। অনেক কিছুর উপরে নির্ভর করে। স্টেপ গুলা যদি আপনি ঠিক রাখেন, গ্রস প্রফিট লেস অপারেটিং এক্সপেন্স, এই ধরনের যদি স্টেপ গুলা মানে বলছে মাল্টিপল স্টেপে যদি যত সুন্দর মাল্টিপল স্টেপ মানে এই কলাম গুলা যত সুন্দরভাবে আপনি কলাম না করেন, ফিগার গুলা যদি এটা একটু আক পিস করে জানে বোঝা যাচ্ছে যে এটা যোগ বিয়োগ করে এই ফিগারটা, এটা যোগ বিয়োগ করে এই ফিগারটা, এরকম দেখতে একটু সুন্দর দেখায় আর কি এইগুলো। জি বলুন। আমি যদি কস্ট অফ গুডস সোল্ডটা এখানে না করে বাইরে নোট আকারে করে এখানে শুধু টোটাল ফিগারটা দিয়ে দেই, তাহলে কি নাম্বার কেটে ফেলবে? না, সেটা যদি এমন হয় যে আপনাকে প্রথম রিকোয়ারমেন্টটা চেয়েছে যে ডিটারমাইন দ্য কস্ট অফ গুডস সোল্ড, তারপর আপনাকে 2 নম্বরে চেয়েছে যে ইনকাম স্টেটমেন্ট করার জন্য যদি বলে, তখন আপনি ইনকাম স্টেটমেন্ট শুরুর সময় তখন সেলস থেকে লিখবেন কস্ট অফ গুডস, লিখে ওখানে লিখবেন ফ্রম রিকোয়ার্ড 1। স্যার কোনো রিকোয়ারমেন্ট চাইলো না, শুধু বললো যে ইনকাম স্টেটমেন্ট করার জন্য। তখন যদি আমি কস্ট অফ গুডস সোল্ড আইটেমগুলো অনেক বেশি থাকে, না আলাদা করাটা ঠিক হবে না। ওকে স্যার, প্র্যাকটিস কোন জায়গা থেকে করব? 2-1টা ম্যাথ কি বলবেন স্যার? প্র্যাকটিস করলে মানে মোটামুটি কভার হইতো সব।
অথচ বা স্যার এরকম কি কোনো আলটিমেট ম্যাথ আছে যেটার মধ্যে অনেকগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি আছে, যে একটা করলেই আলহামদুলিল্লাহ আর কোনো কিছু করা লাগবে না, মানে একটা ফুল প্রুফ ম্যাথ, এরকম কোনো প্রবলেম কি প্রোভাইড করতে পারবেন? হ্যাঁ জি বলুন। মানে একটা বড় ম্যাথ কি প্রোভাইড করতে পারবেন যেখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আছে, যে একটা ম্যাথ প্র্যাকটিস করলেই আমার মানে হয়ে গেল আর কি, যে সবগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, এরকম কি কোনো ম্যাথ করাচ্ছে আপনার কাছে? এই রকমের ম্যাথ কেউ আপনাকে দিতে পারবে না। আমি আপনাকে 100 অ্যাডজাস্টমেন্ট করাইয়া একটা অঙ্ক করালাম, কিন্তু দেখা যাবে যে 101 নম্বরে আর একটা অ্যাডজাস্টমেন্ট নতুন বের হয়ে গেছে। সো দ্যাট আপনাকে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টই আপনি যদি এখান থেকে ক্লিয়ার হন এবং কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টই দেখ না কেন আপনি পারবেন। আর স্যার প্র্যাকটিস করতে গেলে আমরা কোথা থেকে প্র্যাকটিস করতে পারি ম্যাথগুলো? এই কাইসুর বইটা কি এনাফ হবে? কোনো বই এনাফ না। আমি বারবার একই কথাই বলি, আপনারা কোনো বই কন্টিনিউয়াসলি ফলো করবেন না। আজকে গিয়া লাইব্রেরিতে কাইসো পড়লে কালকে আরেকটা বই পড়বেন, পরশু আরেকটা বই খুলে অঙ্ক করবেন, অথবা পাস্ট কোশ্চেনের একটা সলভ করবেন। এই রকমের কন্টিনিউয়াসলি কোনো বই ফলো করবেন না। যদি কোনো এন্ট্রি মিস্টেক হয়ে যায় তাহলে কি আমাদের ফুল মার্কস কাটা যাবে নাকি? এবং আরেকটা কথা বলে, আমরা কিন্তু বহুত অ্যাডজাস্টমেন্ট করব, কারেক্টিং এন্ট্রি ওয়ান্স টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট, সো দ্যাট আমরা কারেক্টিং এন্ট্রি করব, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব, আমরা আস্তে আস্তে অনেক কিছুই শিখবো। তো আপনি যদি আমার ওই ফরম্যাটটা যদি মনে রাখতে পারেন, আর আমরা যেভাবে কারেকশন এন্ট্রি বা অ্যাডজাস্টমেন্ট করব সেগুলা যদি আপনি যতগুলো করব এতগুলো যদি বুঝতে পারেন, তাহলে নেক্সট আর নতুন যেটাই দেখ আপনি পারবেন, আশা করা যায়। জি কি জানি কোশ্চেন করছিলেন? এই অঙ্কের ট্রাইব্যুলান্সটা একটু দেখি। যদি কোনো এন্ট্রি মিস্টেক অঙ্কের হয়, ট্রাইব্যুলান্সটা স্যার একটু 1 মিনিটের জন্য স্যার। জি জি আমাদের যে ট্রাইব্যুলান্স শীটটা যেটা ছিল স্যার, এটা আমি পুরোপুরি লিখতে পারিনি, একটু বাকি আছে স্যার। কেন? ট্রাইব্যুলান্স তো আপনাকে মেইল করা হয়েছে তো। আমার কাছে মেল পৌঁছে নাই স্যার। এই পার্টটা আসে নাই, আই মিন ম্যাথের পার্ট পোরশনটা ব্ল্যাঙ্ক ছিল। তো ম্যাথের পার্টটা আমাদের সবারই ব্ল্যাঙ্ক। এটা কি স্যার ব্ল্যাঙ্কই থাকবে না স্যার? আপনি আর এটা রিলেটেড প্রবলেমসটাও আমাদেরকে মেইল করেন নাই আলাদা? আপনারা কালকে 2টা না 3টা মেইল দিয়েছিলেন, ওখানে করে নাই? না স্যার, এখানে ছিল না স্যার। ওখানে ছিল না না স্যার পাই নাই। শুধুমাত্র থিওরি ছিল, আইসিএম এর কেউ আছেন নাকি? কোনো প্রবলেম ছিল না। তাহলে আছেন? তাহলে আছেন স্যার আইসিএম এই মুহূর্তে স্যার লিভ করছে। ও আচ্ছা, এই অঙ্কটা তো আমি পাইছি স্যার, আমার ইমেইলে ফোনে আসছে। পাওয়া যাবে তাহলে। তো উনি আবার পেয়েছে, দেখছেন? ওই যে একজন বলতেছে পেয়েছি। জি স্যার পেয়েছি আমি। আপনার কাছে কি ইমেল আসছে আপু? তিনি পেয়েছেন, তিনি একটু কাইন্ডলি তাহলে শেয়ার করে ফেলেন। আমি করতেছি না। এই চ্যাট বক্সে দেন। জি মেইল করলে একজনে পায় না, এই জিনিসটাই আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। আপনি যদি এখানে চ্যাট বক্সে দিয়ে দেয় তাহলে স্যার আমি ওই আমাদের গুগল ড্রাইভে কোর্স ম্যাটেরিয়াল সবগুলো আছে, ওখানে আপলোড করে দিব, সবাই পেয়ে যাবে স্যার। আচ্ছা আচ্ছা পাঠিয়ে দিন। জি আপু একটু পাঠিয়ে দিন তো। আপনারা একটু আমাকে উপকার করবেন, সেটা হলো অ্যাকচুয়ালি আমি এত ব্যস্ত থাকি যে আমি খোঁজ খবর নিতে পারি না। আপনারা কাইন্ডলি ক্লাসের দিন সকালবেলা বা 11টা 12টা দিক তালেবের সাথে যোগাযোগ করবেন, যে আজকের যে সেশন হবে সেই সেশনে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে কাইন্ডলি আমাদের একটু মেইল করে দেন। ওকে একটু মনে করাই দিলেও আবার মেইল করে দেবে, কারণ ওখানে সব আমার দেয়া আছে, সলিউশন দেয়া নাই। সলিউশন আমি আপনাদেরকে দেখাতেও চেয়েছিলাম না, কারণ সলিউশন দেখাইলে বা দিলে পড়াশোনা হয় না আমাদের দেশে অন্ততপক্ষে, সেই জন্য এটা দিতে চাইনি। কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে যে দেখিয়ে করতে, তাহলে হবে কি যারা নন কমার্স তারা একটু লিখতে সুবিধা হয় তাদের। আমাদের সলিউশন পাঠানো লাগবে না, এটলিস্ট যদি প্রবলেমটা আমরা পাই আমরা একটু। আপনারা একটু কাইন্ডলি যেদিন ক্লাস সকালবেলা বা দুপুরে শীতের মধ্যে স্যার বিল্ডিং এর কষ্ট কত আছে স্যার একটু দেখতে হবে স্যার। বিল্ডিং আলহামদুলিল্লাহ। বিল্ডিং আর ইন্স্যুরেন্স। বিল্ডিং এর কস্ট দেখেন এখানে 3 লাখ আছে, এই যে 3 লাখ। ব্যাপারে আমার কাছে এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি স্যার। আর আরেকটা কি বলছেন বিল্ডিং এর পরে? ইন্স্যুরেন্স। এই যে ইন্স্যুরেন্স আছে, এই যে 6000 টাকা, এই যে 6000। জি স্যার। জি বলুন। একটা কনসেপ্ট আমার এখনো ক্লিয়ার হয়নি।
বলেন কোনটা? আমরা যে ওই যে 20,000 টাকা ওটা কেন এই বিলিং এর সাথে অ্যাড করলাম, অন্য কোনো এসেটের সাথে কেন অ্যাড করলাম না? হ্যাঁ, আপনি দেখেন, আপনি একটু চিন্তা করেন, একটা সাইকেলের শেড করেছে, শেডটা নরমালি কোনো বিল্ডিং এর অ্যাট দ্য জয়েনই করে, তো এখন যদি আমার অন্য কোনো, আমি তো খুঁজছিলাম যে অন্য কোনো আইটেমের সাথে দেয়া যায় কিনা, আমি সেরকম কোনো আইটেম আপনি দেখেন, আপনি সেলস এর সাথে দিতে পারবেন না, এটা কোনোটা ওয়েজেস, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, কোনটার সাথে দিবেন আপনি বলেন? বিল্ডিং ছাড়া আর কোনো আইটেম এখানে আছে বলুন? ল্যান্ডের সাথে কি দেয়া যায়? মেশিনারির সাথে দেয়া যায়? স্যালারি, জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স, আমি তো দেখছিলাম, সেজন্য দেখলাম যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েটটাই এখানে আছে বিল্ডিং, এই জন্য এটার সাথে আমি যোগ করেছি। স্যার ওখানে যদি এর চেয়েও আরো কাছাকাছি কোনো আইটেম পেতাম তাহলে তার সাথে যোগ করতাম। স্যার ক্লাস যদি শেষের দিকে হয় স্যার, আমি একটা অফ টপিক কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম, আমি একটা প্রবলেম সলিউশন করতে গিয়ে প্রবলেমটার ফেস না, করেছি। আমি ক্লাসটা শেষ করি তাহলে। জি স্যার। জি, ওকে, তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল। দেন আমাদের হলো ইকুইটি স্টেটমেন্ট। ইকুইটি স্টেটমেন্ট দেখেন, গত অঙ্কটা আমি একভাবে করেছি, এই অঙ্কটা আমি অন্যভাবে করলাম, খেয়াল করছেন কিনা? গত অঙ্কটা কিন্তু অন্যভাবে করেছিলাম। আমি বারবার আপনাদের বলেছি যে স্টেটমেন্টটি হোক না কেন, ইটস ডিপেন্ড আপন ইউর প্রেজেন্টেশন, আপনি কিভাবে প্রেজেন্ট করবেন। আমি গত অঙ্কটা একভাবে করেছি, এইটা করেছি আবার আরেক ভাবে। দেখুন, ক্যাপিটাল ওপেনিং ব্যালেন্সটা আমি সরাসরি ব্যালেন্স নিয়েছি, যেটা আমি ইসে পেয়েছি, ট্রায়াল ব্যালেন্সে পেয়েছি 7,10,000 ক্রেডিট পাশে। এই যে দেখেন 7,10,000 ক্যাপিটাল সবসময় ক্রেডিট পাশে থাকে। এরপরে তার সাথে আমি কি করেছি দেখেন, অ্যাড নেট ইনকাম ফর দি ইয়ার 1,77,750, যেটা একটু আগে আমি প্রফিট বের করেছি 1,77,750, সেটা আমার ওপেনিং ক্যাপিটালের সাথে অ্যাড করেছি। লেস দিয়েছি ড্রয়িং। ক্যাপিটাল যদি ক্রেডিট পাশে থাকে, ড্রয়িং থাকবে ডেবিট পাশে। ব্যালেন্স শিটে দেখুন, ডেবিট পাশে এই যে 52,450, এই যে ড্রয়িং আছে। ড্রয়িং মানে হলো মালিক টাকা তুলে নিয়েছে 52,450, সেটাকে আমি মাইনাস করেছি, তাহলে 52,450 মাইনাস হলো। তাহলে এই তিনটা ফিগার, একটা ছিল তার ওপেনিং, তার সাথে এই বছর কত প্রফিট করলো এবং কত টাকা সে তুলে নিল, এই তিনটার প্লাস মাইনাস ফিগারই হলো 8,35,300, যেটাকে আমরা বলবো ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল অর ক্যাপিটাল জুন 30, 2017। 16 তো ছিল 7,10,000, 17 তো হলো 8,35,300। তাহলে এই জিনিসগুলো আমরা সবসময় খেয়াল রাখতে হবে। এর সাথে যদি এমন হতো যে আমার কোনো গত বছরের প্রফিট যদি থাকতো বা রিটেন আর্নিংস থাকতো, সেটা কিন্তু এটার সাথে যোগ হইতো। গত অঙ্কটা ছিল, খেয়াল করবেন, গত অঙ্কটা রিটেন আর্নিংস ছিল, এই অঙ্কটা রিটেন আর্নিংস নাই, মানে আগের কোনো প্রফিট নাই, শুধুমাত্র এই বছরের প্রফিটটা আছে। এবং গত অঙ্কটা মোস্ট প্রবাবলি ডিভিডেন্ডও ছিল, এই অঙ্কটা ডিভিডেন্ডও নাই, এই অঙ্কটা ডিভিডেন্ডও নাই, ডিভিডেন্ড দেয়নি। কাজে ওই অঙ্কটা আর এই অঙ্কের মধ্যে ডিফারেন্সটা খুঁজবেন। আইটেম কিন্তু এই কয়টাই হয়, আর বেশি আর হয় না। সো দ্যাট এখানে দেখেন কয়টা আইটেম আর ওখানে দেখেন কয়টা আইটেম, ওই আইটেম গুলো এখানে নাই। কাজে আপনি যদি এইটা এবং ওই গত অঙ্কটা যদি আপনি করতে পারেন, আপনার এই ইকুইটি স্টেটমেন্ট আর কোথাও সমস্যা হওয়ার কথা না। ওইটাও করেছি আমি একভাবে, এটা করেছি আর একভাবে। এরপরে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেইভাবে করবেন। ওনার সিকিউরিটি এটাতে আমরা কি ডাবল ক্লোজ করবো না, ডাবল মার্ক করবো না নিচে? জি, ডাবল লাগ দিব না, ডাবল মানে ক্লোজ করা আর কি, ক্লোজ করবো না। কোনটা এই যোগফলটা? 8,35,300। হ্যাঁ, জি জি জি, ডাবল এই দেবেন। স্যার নাও ইনকাম বলেন, ইনকাম স্টেটমেন্ট ও ব্যালেন্স শিট এটা যদি স্যার এক পেজে না হয়, তাইলে স্যার ওই প্রসিডিউরটা যদি স্যার একটু দেখাই দিতেন। ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তো এক পেজে হবেই না, কোনোদিনও হবে না, যত ছোট অঙ্কই দেখ।
ইনকাম স্টেটমেন্ট একটা পেজে করবেন, ইকুইটি স্টেটমেন্ট একটা পেজে করবেন, ওই পেজে হয়তো ব্যালেন্স শিট শুরু করতে পারেন বা অ্যাসেট সেক্টর হয়তো হবে। যদি মানে স্যার জায়গায় না হয় দেন আরেকটা পেজে গিয়ে লাইবিলিটি করবেন। কিন্তু ইনকাম স্টেটমেন্ট এবং এই যে ব্যালেন্স শিট বা ইকুইটি স্টেটমেন্ট এক পেজে হওয়ার সম্ভাবনা 90%ই নাই। স্যার আমি বলতে চাচ্ছিলাম মানে ইনকাম স্টেটমেন্টটাই যদি স্যার এক পেজে না শেষ হয় তখন পরবর্তী পেজে স্যার আবার ইনকাম স্টেটমেন্ট যদি এক পেজে শেষ না হয় তাহলে আপনি ওই পেজেই করবেন, এই যে ইকুইটি স্টেটমেন্টটা করে নেবেন। তারপরে যদি জায়গা থাকে আপনি তখন ব্যালেন্স শিট শুরু করবেন, অসুবিধা নেই। মানে স্যার শুধু ইনকাম স্টেটমেন্টটাই যদি স্যার এক পেজে না আটে, হ্যাঁ তাইলে স্যার অন্য পেজে কি আবার শুরু করার সময় কিছু এক্সট্রা লেখা লাগবে কিনা সেই জিনিসটা? মানে ইনকাম তো মানে আলাদা করে শীট দেয় না স্যার পরীক্ষাতে? আলাদা শিট দেবে আপনার, ওই যে এই জার্নাল শিট এবং লেজার শিট দেবে, লেজার শিট দেবে, জার্নাল শিট দেবে। আপনি ইনকাম শিট তো আর দেবে না। ওই লেজার শিটও করতে পারেন বা জার্নাল শিট নিয়ে ওখান দিয়ে না করাই বেটার, এগুলো খাতায় করাই ভালো। ইনকাম স্টেটমেন্টটা খাতায় করলে সুন্দর হয়। আর আপনি যেটা বলেছেন যদি এক পেজে না হয় আর এক পেজে গেলে কিভাবে লিখবো, সেটা আপনি যদি এক পেজে না হয় তাহলে অন্ততপক্ষে তো আপনি এখানে গ্রস প্রফিট পর্যন্ত হবে, অথবা আপনার অপারেটিং এক্সপেন্স যদি অর্ধেক হয় তাহলে অর্ধেক হলে যদি অপারেটিং এক্সপেন্স দুইটা ভাগ হয়, যেমন এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স, তাহলে এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পর্যন্ত আপনি আউটার কলামের ফিগারটা নিয়ে পরের পেজে চলে যাবেন। ওখানে উপরে হেডিং দেবেন যে সেলিং আর মার্কেটিং এক্সপেন্সেস দিয়ে বাকি আইটেম গুলো সব আইটেম গুলো যোগ করে আউটার কলামে নিয়ে ওখান থেকে আবার অঙ্ক স্টার্ট করবেন। ওকে, এইবার আমরা ব্যালেন্স শিট দেখি। ব্যালেন্স শিট দেখেন, আমরা সবসময় কোম্পানির নাম লিখেছি, ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলেছি এবং কত তারিখে। ব্যালেন্স শিট কিন্তু সবসময় হয় অ্যাজ অন, একটা নির্দিষ্ট তারিখে। এবং এই যে ইকুইটি স্টেটমেন্ট দেখেন ফর দি ইয়ার, ইনকাম স্টেটমেন্ট দেখেন ফর দি ইয়ার, এটা হলো সারা বছরের কার্যক্রমটাকে দেখায়, এটাও তাই। কিন্তু ব্যালেন্স শিট হলো একটা নির্দিষ্ট দিনে তার কাছে কি আছে, সেই জন্য বোঝানোর জন্য অ্যাজ অন বলি আমরা। এখানে প্রথমে হলো অ্যাসেট, আমরা অ্যাসেট এবং লাইবিলিটি। আমরা এর আগে হয়তো যারা কমার্স পড়ে আসছেন তারা হয়তো অন্যভাবে করতেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের এখানে এইভাবে করলে সুন্দর হয় আর কি। তো আমরা অ্যাসেট এবং লাইবিলিটি বলে নিলাম, তারপরে আমরা প্রথমে অ্যাসেট দেখাচ্ছি। অ্যাসেটের মধ্যে আমরা গত অঙ্কটায় দেখেন আমরা নন কারেন্ট গুলো আগে লিখছিলাম, এবার আমি কারেন্ট গুলো আগে লিখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা লিখলাম। কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড হলো সব থেকে লিকুইড অ্যাসেট, তার সাথে যোগ করলাম ক্যাশ এট ব্যাংক, তার সাথে হলো অ্যাকাউন্টস রিসিভেবল, সংক্ষেপে আমরা এআর বললাম, মানে অ্যাকাউন্টস রিসিভেবল। ওখান থেকে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বাদ দিলাম। এই যে দেখেন যখন বাদ দিলাম তখন কিন্তু অ্যালাউন্স হিসেবে বাদ দিলাম, কারণ কি কেউ বলতে পারেন? Yes, because allowance credit হয়। স্যার এটা তো আমরা নাও পেতে পারি, এজন্য বাদ দিলাম। এটা আমরা পাবো না স্যার, এটা রেখে দিচ্ছি। না, কনসেপ্টটা ক্লিয়ার হলো না। আমরা জার্নালে অ্যালাউন্স দিয়ে ক্রেডিট করেছি, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটটা দিয়ে ক্রেডিট করেছি, সো এটা রিসিভেবল থেকে বাদ তাহলে দেওয়া এটা হচ্ছে হয়েছে। একবার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়াইছি, এখন কমাবো, এজন্য এটা এরকম স্যার আমার বাদ দিয়ে দেখা ডাউট হবে। হচ্ছিল স্যার, ডাউটের কারণে এটা স্যার পরে আদায় হতে পারে, আদায় নাও হতে পারে, পরে আদায় হতে পারে, হতেও পারে নাও হতে পারে। সবাই যা বলেছেন তার মধ্যে একজনের কথাটা আমার কাছে ভালো লাগছে। তিনি বলেছেন যে আমরা যখন এখানে করেছি দেখেন এই যে ব্যাড এন্ড ডাউটফুল ডেটস এক্সপেন্সেস কে ডেবিট করেছি, কাজে এটা যদি এক্সপেন্সেস হয় ডেবিট তাহলে ক্রেডিট হবে অ্যালাউন্স ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস এক্সপেন্সেস। এবং আমাকে অ্যাডজাস্টমেন্টে বলেও দিচ্ছে যে এই যে অ্যালাউন্স করো, মেক অ্যান অ্যালাউন্স, একটা অ্যালাউন্স তৈরি করো। আমাকে অ্যাডজাস্টমেন্টে বলেছে মেক অ্যান অ্যালাউন্স, একটা অ্যালাউন্স তৈরি করো। আর আমি বলেছি অ্যালাউন্স মিনস
it's a credit balance, liability, allowance, reserve, surplus, fund. These all type of these are always will be liability. So that allowance is a liability, credit. So that এটা যদি ক্রেডিট হয় তাহলে আমরা বানিয়েছিলাম ডেবিট বানিয়েছিলাম এইটাকে, এই যে ব্যাড এবং ডাউটফুল ডেটস এক্সপেন্সেস। এখানে জার্নাল করি কিন্তু লেখা দেখে জার্নাল বোঝা যায় যে এই যে ব্যাড এন্ড ডাউটফুল ডেট এক্সপেন্সেস ছিল ডেবিট, আর অ্যালাউন্স ফর ব্যাড এন্ড ডাউটফুল এক্সপেন্স ছিল ক্রেডিট। সেই ক্রেডিট মানি হলো লায়াবিলিটি, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ছিল ডেবিট পাশে আর এই অ্যালাউন্সটা ছিল ক্রেডিট পাশে ট্রায়াল ব্যালেন্সের। এই জন্য আমরা ক্রেডিট পাশে না লিখে আমরা এখান থেকে মাইনাস করেছি। এই উত্তরটা একজনেরই হয়েছে, একজনই দিয়েছেন, কে দিয়েছেন সে নিশ্চয়ই জানেন, তারটাই হয়েছে, বাকিদের কিন্তু স্যার এখন প্রাইস লাগবে আমার স্যার। প্রাইস আপনাকে গোল্ড মেডেল আইসিএমএর থেকে দিয়ে দেবে। না স্যার আমি পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের জন্য গোল্ড মেডেল দেয় আলাদা আলাদা করে নাকি একবার দেয়? এইটা যারা প্রত্যাশা করেন তারা একটু ক্লিয়ার জেনে নেবেন, অথবা আমাদের ক্যারিয়ার পার্কে বলা আছে। তো ৭,২৫০ মানে হলো আমি ক্রেডিট আইটেমটাকে এখানে লেস করেছি, লেস মানে ক্রেডিট আইটেম। আর আরো বুঝলাম কি জন্য, অ্যালাউন্স ক্রেডিট আর অ্যাকাউন্টস রিসিভেবল হলো ডেবিট, সেই জন্য ডেবিট থেকে আমি ক্রেডিটটাকে মাইনাস করেছি। এইটাই নিয়ম, এইভাবে আমরা দেখাই। সুতরাং এটা মাইনাস করে আমরা এটা নিয়ে আসছি। দেন প্রিপেড ইন্স্যুরেন্স, ওই যে বলেছিলাম যে ইন্স্যুরেন্স অগ্রিম দিয়েছে, অগ্রিম যদি কোনো খরচ অগ্রিম পেমেন্ট হয় দ্যাট ইজ এ অ্যাসেট। কোনো খরচ যদি অগ্রিম পেমেন্ট হয় দ্যাট ইজ অ্যাসেট, অর্থাৎ আমার এটা অ্যাসেট হিসেবে আমি ট্রিট করব, এই জন্য আমরা এটা প্রিপেড ইন্স্যুরেন্স হিসেবে বলেছি। অথবা এটাকে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স বলে, যেটা ওখানে বলেছে। যে এখানে কি নাম দিয়েছে দেখেন, হ্যাঁ এখানে আমরা কি নাম দিয়েছি, এই যে আনএক্সপায়ার্ড বলে আমরা 850 মাইনাস করেছি, কাজে আমরা আনএক্সপায়ার্ড বলতে পারি। সো দ্যাট অর্থাৎ এখনো এক্সপায়ার্ড হয়নি বা প্রিপেড অগ্রিম দিয়েছি, সেই জন্য আমরা এই 850 আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে আমরা ব্যালেন্স শিটে নিয়ে আসছি। দেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্লোজিং, যেটা আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লোজিং পেয়েছিলাম, ক্লোজিং ব্যালেন্সটা নিয়ে আসছি। তাহলে আমি টোটাল কারেন্ট অ্যাসেটটা পেয়ে গেলাম। এগুলো সব যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেট হয় 2,38,300। Now the fixed asset প্রথম আইটেম ছিল ল্যান্ড নিয়ে আসছি, তারপর বিল্ডিং ট্রাভেলারে ছিল 3 লাখ, এবং ওই যে একটা এক্সটেনশন করছিল সাইকেল শেড। স্যার এটা কি সাইকেল শেড লিখতে পারি আমরা? হ্যাঁ সাইকেল শেড লিখতে পারেন। আমি লিখছিলাম ওয়েজেস ফর এক্সটেনশন অফ, এখানে যেভাবে নাম আছে সেইভাবে লেখেন, সমস্যা নাই। ফর সাইকেল শেড। সাইকেল শেডটা কি এটা স্যার? সাইকেল শেডটা হলো একটা ঘরের মতন তৈরি করে দেওয়া, যার ভিতরে এমপ্লয়ীদের সাইকেল গুলো রেখে দেশের বাইরের যত, আপনি যদি ইন্ডিয়াতে যান ফ্যাক্টরি মালিকও দেখবেন সাইকেল চালাইয়া যাচ্ছে, ওরা গাড়ি কম ইউজ করে। স্যার ওরা এটাকে সাইকেল বলে না, বলে বাইক, আমাদের বাইক। ও আচ্ছা বাইক, আমার বড় ভাই বলে স্যার বাইক। যাই হোক, এটা হলো
স্যার এই 20,000 এক্সটেনশন সাইকেল হেড 20,000 টাকা এদিকে চলে আসছে স্যার, এটা ওদিকে যাবে স্যার, 3 লাখের নিচে আসবে স্যার। না এটা ওখানে যাচ্ছে না, কারণ হলো এটা ঘরটা একটু স্যার ফর এমপ্লয়িজ লেখাটা বাদ দিয়ে দিতে পারেন। না দেখি আসে কিনা, এখনো আসে না। ওকে, তাহলে এটা হলো যে এমপ্লয়ীদের সাইকেল রাখার জন্য একটা শেড তৈরি করা হয়। যদি বিদেশে যান ফ্যাক্টরিতে দেখবেন সিগারেট খাওয়া মানে এই করার জন্য, ধূমপান করার জন্য একটা শেড থাকে। হ্যাঁ, ওখানে বিভিন্ন ধরনের শেড থাকে, ছোট ছোট শেড থাকে, সেগুলো হলো পার্মানেন্ট শেড। এই জন্য ওগুলা এট দি জয়েন্ট অফ বিল্ডিং, সেজন্য ওইগুলা বিল্ডিং এর সাথে অ্যাড হয়ে যায়। আর এটাও তাই হয়েছে, এটা একটা সাইকেল শেড করেছে যেখানে ওয়েজেস দিয়েছে 20,000 টাকা, এই জন্য আমরা বিল্ডিং এর সাথে যোগ করেছি। যদি ডেপ্রিসিয়েশন থাকতো তাহলে এই 3,20,000 টাকার আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতাম। আর এই 20,000 টাকা যদি বছরে প্রথমে খরচ হইতো তাহলে আমরা সারা বছরের জন্য করতাম। আর যদি 6 মাস পরে খরচ হইতো তাহলে আমরা 6 মাসের জন্য ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতাম। আর 3 লাখের উপরে আমরা 1 বছরের জন্য করতাম। এই ক্ষেত্রে এটা সেটটা তৈরি করছে মাঝামাঝি সময়টা উল্লেখ করা থাকতো মনে হয়। না এখানে, হ্যাঁ এখানে যেহেতু সময় উল্লেখ নাই, আর এই অঙ্কেতে যেহেতু বিল্ডিং এর উপরে ডেপ্রিসিয়েশন নাই, কাজে ওই জন্য ওখানে সময় উল্লেখ করে নাই। এটার উপরে যদি ডেপ্রিসিয়েশন থাকতো তাহলে ওখানে সময়টা উল্লেখ করতো। নাও প্যাটেন্টস 75,000, মেশিনারি 2 লাখ, এর উপরে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছিলাম 20,000। তাহলে ডেপ্রিসিয়েশন ইজ এ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইটস এ অ্যাসেট অর লায়াবিলিটি। স্যার প্যাটেন্টসটা কি? প্যাটেন্টস তো কয়েকবার বোঝানো হয়েছে। ইটস এ ইনট্যানজিবল অ্যাসেটস, এক ধরনের রাইট যেটা গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নিতে হয় কোনো প্রোডাকশন আপনাকে থ্রো করতে হলে। এখানে আমরা ব্র্যাকেট দিতে হবে না স্যার? একুমুলেট ডেপ্রিসিয়েশন অ্যাসেট না লায়াবিলিটি? লাইবিলিটি। এই যে লেজ, এই জন্য বোঝা যাচ্ছে যে লায়াবিলিটি। তাছাড়া আমি এর আগে একটু বলেছি যে তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি লায়াবিলিটি হয় তাহলে এর ডেবিট কে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। ডিপ্রিসিয়েশন এটা কি 20,000 টাকা ব্র্যাকেটে দিতে হবে না স্যার? ব্র্যাকেটে দিলেও হবে, না দিলেও হবে স্যার। করে নিয়ে নেবেন। ব্র্যাকেটে দিলেও হয়, না দিলেও হয়, স্যার সমস্যা নাই। স্যার এখানে লেস লেখা আছে, তো লেস লেখা থাকলে তাহলে মাইনাস না দিলেও চলে। না দিলেও চলে, তারপরে দিয়ে দিলাম, সমস্যা নেই। দিলেও মার্ক পাবেন, না দিলেও মার্ক পাবেন। আপনারা যদি লেস নাও লেখেন, এখানে লেস লেখেন না, যেহেতু লেস দেওয়া আছে এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নাই মনে করি। হ্যাঁ তা তো বটেই, এই জন্য তো আমি দেই নাই। এখন যদি ধরেন ব্র্যাকেট দেওয়া আছে, লেজ ব্র্যাকেট নিয়ে কোনো কনফিউশন করবেন না। ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, লেস লেখলেও হবে, না লেখলেও হবে। শুধু বিল্ডিং আর নিচে এখন ডেফিনিশন দিয়ে সামনে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমরা যে প্রত্যেকটা যে করলাম, এখন দেখেন আমরা যে অ্যাডজাস্টমেন্ট বলেছিলাম যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট 2 বার করে টাচ হবে, দেখেন হয়েছে কিনা। এই যে স্যালারি আমরা বলেছিলাম যে 2 বার টাচ হবে, এখানে দেখেন আমরা ইনকাম স্টেটমেন্ট দেখিয়েছি যোগ করে, আবার ব্যালেন্স শিটে আমরা স্যালারি, ওখানে ওই লাইব্রেরিতে যাইনি। আচ্ছা লাইব্রেরি শেষ করে তারপরে বুঝাই তাহলে। ওকে, তাহলে আমরা টোটাল ফিক্সড অ্যাসেট পেয়ে গেলাম। এই টোটাল ফিক্সড অ্যাসেট আর টোটাল কারেন্ট অ্যাসেট যদি যোগ করি তাহলে 9,13,300 হলো আমার টোটাল অ্যাসেট। 9,03,300 হবে টোটাল অ্যাসেট। 13,300। দেখুন আপনি সব ফিগার গুলা আপনি একটা কলমে নিয়েও করতে পারতেন, কিন্তু সেই ক্ষেত্রে কি রকমের দেখাতো। আর আমরা এখন স্টেপ বাই স্টেপ করে মাত্র 2টা ফিগার যোগ করে নিচে নামালাম, কেমন দেখায়? তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন যে নিশ্চয়ই এইটাই ভালো দেখায়। এই জন্য এইটাকে বলা হয় মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট।
আর স্টেপ বলে এই জন্য যে আমরা প্রত্যেকটা দেখেন নাম দিয়ে দিয়ে স্টেপ করেছি, অ্যাসেট নাম দিয়ে একটা স্টেপ করেছি, যে স্টেপের নাম হলো কারেন্ট অ্যাসেট, যার একটা টোটাল আমরা এখানে দেখাচ্ছি, ইট ইজ কল্ড স্টেপ। আবার একটা টোটাল ফিক্সড অ্যাসেট নামে আমরা এখানে একটা টোটাল ফিক্সড অ্যাসেট দেখাচ্ছি, ইট ইজ অ্যানাদার স্টেপ। দুটো স্টেপ আছে এখানে। সো দ্যাট জি বলেন। স্যার এখানে যদি নন কারেন্ট অ্যাসেট লিখি তাহলে কি কোনো ভুল হবে স্যার? কোনো সমস্যা নাই, নন কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট একই কথা। একই কথা। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা ইউজ করতেছি আপনাদের কনফিউশন গুলো দূর করার জন্য। ওকে, তাহলে আমরা টোটাল অ্যাসেট পেয়ে গেলাম। নাও লায়াবিলিটি। লায়াবিলিটি আমি আগে হেডিং দিলাম। প্রথমে যেহেতু আমি একটা জিনিস খেয়াল করব, আমি ব্যালেন্স শিট যেভাবে প্রেজেন্ট করব লায়াবিলিটি সেভাবে প্রেজেন্ট করব। আমি ব্যালেন্স শিটে দেখেন প্রথমে আমি কারেন্ট অ্যাসেট প্রেজেন্ট করেছি, কাজে লায়াবিলিটি কি আমি কারেন্ট লায়াবিলিটি আগে দেখাবো। আমি যদি এখানে নন কারেন্ট অ্যাসেট আগে দেখাতাম অথবা ফিক্সড অ্যাসেট আগে দেখাতাম, তাহলে ওখানে লং টার্ম লায়াবিলিটি নন কারেন্ট লায়াবিলিটি গুলো আগে দেখাতাম। কাজে আমি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড যেভাবে আমি সাজাবো, আমি লায়াবিলিটি সাইডেও সেইভাবেই লিখব। এখানে দেখেন কারেন্ট লায়াবিলিটি আগে লিখলাম। কারেন্ট লায়াবিলিটির মধ্যে অ্যাকাউন্টস পেয়াবেল ছিল আমার ৬৩,০০০ টাকা, এবং আরেকটা আইটেম ছিল অ্যাডজাস্টমেন্টের, সেটা ছিল স্যালারি পেয়াবেল। স্যালারি পেয়াবেল, অ্যাকাউন্টস পেয়াবেল সাথে কিন্তু আমি এটা অ্যাড করি নাই। কেন করি নাই? এই স্যালারি পেয়াবেলটাকে কি ধরনের পেয়াবেল বলে আমরা গতকাল এসে আলোচনা করছিলাম। পেয়াবেল কত রকমের হতে পারে? পেবল দুই ধরনের। কত স্যালারি পেবল, নোট পেবল, ইন্টারেস্ট পেবল। গত ক্লাসে আলোচনা করেছি যে পেয়াবেল বা রিসিভেবল 3 রকমের হতে পারে। হ্যাঁ, একটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়াবেল, আর একটা হলো নোটস পেয়াবেল, আর একটা হলো আদার রিসিভেবল অথবা আদার্স পেয়াবেল। স্যালারি পেয়াবেলটা হলো আদার্স পেয়াবেল। এই জন্য আমি অ্যাকাউন্টস পেয়াবেলের সাথে যোগ করি না, আলাদা আলাদাই রেখেছি। তো দেখেন অ্যাডজাস্টমেন্টের ওখানে আমরা একটা ইসে নিয়েছিলাম, ইনকাম স্টেটমেন্টের খরচ হিসাবে দেখিয়েছি, আর এখানে কিন্তু আমরা লায়াবিলিটি হিসাবে দেখিয়েছি। কাজে আমার টোটাল কারেন্ট লায়াবিলিটি হলো ৭৮,০০০। এছাড়া আমার কোনো কারেন্ট লায়াবিলিটি নাই। দেন ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি লিখে তার নিচে আমি লিখলাম ক্যাপিটাল জুন 30, 2017। 2017 আমি কোথা থেকে পেলাম এই ফিগারটা? ৮,৩৫,৩০০। এই যে দেখেন এখান থেকে পেলাম, এই যে রিটেন আর্নিংস ৮,৩৫,৩০০। সো দ্যাট আমি এখানে একটু সংক্ষেপে লিখে দিতে পারি যে ফ্রম রিকোয়ারমেন্ট টু ফ্রম রিকোয়ারমেন্ট টু তাহলে আর আপনার যিনি খাতা দেখবেন এক্সামিনার, সে কিন্তু তার আর কোনো কনফিউশন থাকবে না। আপনি এখানে বলেই দিয়েছেন ফ্রম রিকোয়ারমেন্ট টু, 2 থেকে আপনি ফিগারটা নিয়ে আসছেন। সো দ্যাট এই দুটোই আইটেম ছিল, দুটো আইটেমই আমরা যোগ করে টোটাল লায়াবিলিটি এন্ড ইকুইটি নামালাম ৯,১৩,৩০০, এবং দেখেন ব্যালেন্স আমার অ্যাসেটও ছিল ৯,১৩,৩০০। নাও আমি দেখবো যে আমার সমস্ত অ্যাডজাস্টমেন্ট গুলা দুবার হয়েছে কিনা। আমরা যদি মুখে মুখে একবার দেখি তাহলে আমাদের প্র্যাকটিসটা ভালো হবে। আমরা স্যালারি ডিউ ছিল, আমরা লায়াবিলিটি ক্রেডিট পাশে দেখেছি যে স্যালারি পেয়াবেল, আর ইনকাম স্টেটমেন্টে আমি খরচ হিসাবে দেখিয়েছি যে 15,০০০ টাকা আরো খরচ আছে, যোগ করে দিচ্ছি, দুবার হয়ে গেছে। এরপর ওয়েজেস ইনক্লুড টু এ সাম অফ টাকা 20,০০০, এটা আমরা কি করেছি? আমরা ওয়েজেস থেকে একবার মাইনাস করেছি ইনকাম স্টেটমেন্টে, আরেকবার ব্যালেন্স শিটে গিয়ে আমি বিল্ডিং এর সাথে অ্যাড করেছি। তাহলে দুবার আমি ট্রিটমেন্ট করেছি, বিল্ডিং এর থেকে একবার মাইনাস করেছি, ওয়েজেস থেকে একবার মাইনাস করেছি, দুইবার ট্রিটমেন্ট হয়ে গেছে। আসুন ১৭০০ টাকা, এই ১৭০০ ফিগারটা হবে অ্যাকচুয়ালি ৮৫০। ৮৫০ আমি একবার ইনকাম স্টেটমেন্টে ৬,০০০ টাকা থেকে মাইনাস করেছি,
আবার আমি ব্যালেন্স শিটে ব্যালেন্স গিয়া শিট থেকে আপনার অ্যাসেটে যোগ করব। অ্যাসেটে আমি প্রিপেড হিসাবে দেখিয়েছি 850, কাজে এটা দুবার ট্রিটমেন্ট হয়ে গেছে। এরপর দেখেন ডেপ্রিসিয়েশন বলছে 10%। আমরা একবার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস হিসাবে আমরা ইনকাম স্টেটমেন্টে খরচ হিসাবে দেখিয়েছি, আরেকবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাবে অ্যাসেট থেকে বাদ দিয়ে আমি অ্যাসেট থেকে মাইনাস করেছি। তারপরে অ্যালাউন্স ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেটস খরচ হিসাবে ব্যাড এন্ড ডাউটফুল এক্সপেন্সেস হিসাবে আমি ইনকাম স্টেটমেন্টে 5% খরচ হিসাবে দেখিয়েছি। ঠিক তারই বিপরীতে অ্যালাউন্স হিসাবে আমি অ্যাসেট থেকে বাদ অ্যাকাউন্টস দিয়ে রিসিভেবল থেকে মাইনাস করেছি, যেহেতু অ্যালাউন্স ক্রেডিট সেজন্য তাকে মাইনাস করেছি। কাজে এক জায়গায় মাইনাস করেছি অ্যাকাউন্টস রিসিভেবল থেকে, আর ওখানে আমি খরচ হিসাবে দেখিয়েছি। কাজে এটা আমার স্যার এটা দুইবার ডেবিট থেকে একবার ক্রেডিট থেকে একবার এরকম দুইবার হয় নাকি স্যার? ডেবিট থেকে ডেবিট ক্রেডিট এভাবে প্লাস চিন্তা মাইনাস দুটো? না ডেবিট এবং ক্রেডিট এইভাবে চিন্তা করবেন না, করবেন যে আমি অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস করেছি, আবার আমি ইনকাম স্টেটমেন্টে খরচ হিসাবে দেখিয়েছি। এইভাবে সোজাভাবে চিন্তা করবেন। থ্যাংক ইউ। দেন ক্লোজিং স্টক আমি দুইবার দেখিয়েছি, একবার ব্যালেন্স শিটে ক্লোজিং স্টক হিসাবে অ্যাসেটে দেখিয়েছি 68,000, আবার আমি কস্ট অফ গুডস যখন বের করেছি তখন আমি মাইনাস করেছি। সো দ্যাট অল টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট আমি যে বলেছিলাম উইল বি ট্রিটেড টুয়াইস। দেখেন প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু দুইবার করে আমি কাজ করেছি, সো দ্যাট আমরা যদি কখনো অঙ্ক না মিলে সেক্ষেত্রে একটু দেখবেন যে এদিকে তাকাবেন যে আপনি দুইবার করে প্রত্যেকটা ট্রিটমেন্ট করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে একবারে আপনার ব্যালেন্স শিট মিলে যাবে। নর্মালি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই যে ক্লোজিং ইনভেন্টরিটা ব্যালেন্স শিটে নিতে ভুল করে ফেলে, সেই জন্য ব্যালেন্স শিট আর মিলাতে পারে না, এবং যদি অঙ্কটা পিরিয়ডের শেষে গিয়া ধরে সেই ক্ষেত্রে দেখবে যে মিলতেছে না, তখন সাসপেন্ড অ্যাকাউন্ট লিখে একটা তাড়াহুড়া করে রেখে আসে। আর সাথে সাথে যদি আমি এই অ্যাডজাস্টমেন্ট দিক তাকাতাম তাহলে কিন্তু আমি 1 মিনিটের মধ্যে ফিগারটা পেয়ে যাইতাম। কাজে আমার রিকোয়েস্ট হলো কখনো যদি ব্যালেন্স শিট না মেলে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট দেখবেন যে আমি দুবার করে ট্রিটমেন্ট করেছি কিনা, তাহলে দেখবেন মিলে যাবে ইনশাল্লাহ। স্যার জি, এখানে যদি বিল্ডিং এর উপর ডেপ্রিসিয়েশন থাকতো তাহলে কি আমি যে শেডটা অ্যাড করার পরে ক্যালকুলেট করতাম না তার আগে? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা তো অবশ্যই add করতাম। আপনাকে বলে দিত যে শেডটা কবে করেছে। যদি দেখেন যে এই শেডটা মোর দ্যান 6 মান্থ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করে আপনি 6 মাসেরও জন্য নিতে পারেন এই 20,000 টাকাকে, অথবা 1 বছরের জন্য যদি নেন নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি দেখেন মেনশন করা থাকলে ফিক্স ডেট মেনশন করা থাকলে 7 মাসের থাকলে স্যার মেনশন যদি তারিখ দেয়া থাকে, আর যদি মোর দ্যান 6 মান্থ হয় তাহলে 1 বছরে নেওয়া যায়, আর যদি তারিখ দেয়া থাকে লেস দ্যান 6 মান্থ হয় তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া যায়। সেক্ষেত্রে বলবেন যে যেহেতু এটা মাত্র 3 মাস হয়েছে আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করি নাই, এটা বাদ দিয়া বাকি ফিগারের উপরে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি, এটা আপনি নোটে বলে দেবেন। তার মানে ইন কেস যদি কিছু বলা না থাকে তাহলে আমি যে কোনো কিছু করতে পারি, রাইট? যে কোনো কিছুই করতে পারেন যদি ডেট দেয়া থাকে, আর যদি না থাকে তাহলে ডেট দেয়া না থাকলে তো আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন, হ্যাঁ সেখানে আপনি অ্যাজাম্পশন করবেন যদি আপনার ওই বিল্ডিং এর উপর ডেপ্রিসিয়েশন দেয়া থাকে, এরকমের যদি বলে যে ওটাই তো, হ্যাঁ ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং ইজ টু বি প্রোভাইডেড এট দি রেট অফ 10% পার অ্যানাম, সেই ক্ষেত্রে আপনি এখন অ্যাজাম্পশন করতে পারেন যে শেডটা কখন করেছে। আপনি এটা বছরের প্রথমেও ধরতে পারেন, আপনি এটা বছরের শেষেও ধরতে পারেন। যদি বছরের শেষে ধরেন তাহলে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন না, আর যদি বছরের প্রথমে ধরেন দিতে হবে। হ্যাঁ, একটা নোট দিলে যারা ওই যে বললাম না যে ওই যে অনেকে বলছেন না যে গোল্ডেন নেবেন, তাদের জন্য বলছি আর কি। নোটটা কোথায় দিতে হয় স্যার? একদম সবগুলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নিচে পরে, হ্যাঁ ব্যালেন্স শিটের নিচে, অথবা আপনি ইনকাম স্টেটমেন্ট নিচেও দিতে পারেন, যেহেতু এটা ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্টের সাথে জড়িত, সেখানেও দিতে পারেন, অথবা ব্যালেন্স শিট করে তার নিচেও নোট দিতে পারেন। স্যার ইউজুয়ালি তো আমরা যখন অ্যানুয়াল রিপোর্ট পড়ি কোনো কোম্পানি, তখন স্যার যে প্রতিটা অ্যাকাউন্টের পাশে 1 পয়েন্ট সামথিং করে দেওয়া থাকে, এরকম করে আমরা নাম্বার দিয়ে তারপর নিচে আবার ওই নাম্বার দিয়ে লিখবো না? হ্যাঁ লিখতে পারেন, সেভাবে পারেন, অ্যানুয়াল রিপোর্টের মতন পারেন, অথবা আপনি কিছুই করলেন না, কোনো নাম্বার দিলেন না, আপনি ব্যালেন্স শিট করে গেলেন, নিচে নোট দিয়া 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে লিখে দিলেন, তা তো হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে?
স্যার আমার একটু মানে এই ম্যাথ বাদে অন্য একটা ম্যাথের একটা কোয়েশ্চেন ছিল, যদি আপনার এটা হয়ে যায় তাহলে আমি কোয়েশ্চেনটা করতাম। জি বলেন তো। স্যার আমি একটা প্রবলেম স্যার ফাইন্ড আমার আউট একটা কোশ্চেন ছিল। আচ্ছা ওটা হয় না স্যার যে অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেয়েবল আমরা যখন বলুন, শোনা যাচ্ছে না, বলুন। স্যার শোনা যাচ্ছে না তো? স্যার আমি বলতে চাচ্ছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট পেয়েবল আমরা যখন খাতায় লিখবো। হ্যালো জি বলুন। হ্যালো জি বলুন। স্যার আমি বলতে চাচ্ছি অ্যাকাউন্ট রিসিভেবল আর পেয়েবল আমরা যখন লিখবো পরীক্ষার খাতায় তখন কি A/R দিয়ে লিখবো নাকি সুন্দর করে পুরোটা লিখবো? পুরোটা লিখলে সুন্দর দেখায়, আর যদি আপনার সময় কম থাকে অবলিক আর দিলেও হবে, এতে কোনো মার্ক কাটা যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আর কিছু? জি বলুন। পাস্টের কোশ্চেনটা একটু স্যার ডিসপ্লে করুন, আমি একটু শর্ট স্ক্রিনশট দিয়ে নেই। এটা পাস্ট প্রথমটা মানে আগের ক্লাসের? এটা কি স্যার আজকে ফার্স্টের কোশ্চেন ছিল? সেকেন্ড প্রবলেম? ইট ইজ এ সেকেন্ড প্রবলেম, সেশন 9। আচ্ছা আচ্ছা, আমার সেশন 8 করলে এটা ক্লোজ করতে হবে, ক্লোজ করে আমার 8 সেশনে যেতে হবে, ওখানে গিয়ে শেয়ার করতে হবে। এটাই স্যার আজকের এটাই। হ্যাঁ আজকে এইটাই। জি বলেন এখানে কি সলিউশনটা একটু করেন, ডিসপ্লে করেন। কোনটা? এই যে আজকের প্রবলেম 2 এর সলিউশন। এই যে সলিউশন? জি স্যার, এই যে সলিউশন প্রথম থেকে। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল থ্যাংক ইউ স্যার। এটা হলো ইনকাম স্টেটমেন্ট, আর এটা হলো আপনার রিটেন আর্নিংস। জি স্যার। তারপরে এটা হলো ব্যালেন্স শিট। থ্যাংক ইউ স্যার। এটা হলো অ্যাসেট সাইড, এটা হলো লাইবিলিটি সাইড। ওকে এবার বলেন হ্যাঁ স্যার একটা প্রবলেম করতে গেছিলাম, তো ওইখানে বেসিক্যালি যেটা জানতে পারছি যে বেসিক্যালি স্যার ডিভিডেন্ড তো দুই রকমের থাকে, একটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড আর একটা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড। ইন্টারিম ডিভিডেন্ডের যেটা বছরের মাঝখানে প্রপোজ করা হয় এবং যে বছরে প্রপোজ করা হয় সেই বছরে দিয়ে দেওয়া হয়। এখন স্যার যদি আমি দেখতে পারি যে আমার ফর এক্সাম্পল আমার 2020 অঙ্ক, হ্যাঁ এই বছরে আমাকে একটা ফাইনাল ডিভিডেন্ড প্রপোজ করা হয়েছে, দ্যাট মিনস স্যার ফর যে 1 লাখ টাকার ফাইনাল ডিভিডেন্ড প্রপোজ করা হয়েছে, আমি তো এটা এই বছরের ব্যালেন্স শিটে আনবো না, ফাইনাল ডিভিডেন্ড তো বেসিক্যালি পরের বছর দেওয়া হয়, তাই না স্যার? ফাইনাল ডিভিডেন্ড যদি এই বছর প্রপোজ করা হয় এটা তো আমি নেট প্রফিট থেকে বাদ দিব না। না, নেট প্রফিট থেকে বাদ দেবেন না, কিন্তু রিটেন আর্নিংস এ ডিভিডেন্ড প্রপোজড হিসেবে দেখাতে হবে। রিটেন আর্নিংস এ ডিভিডেন্ড প্রপোজড হিসেবে দেখিয়ে আপনার ব্যালেন্স শিটে ওই ফিগারটা নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আপনি তো প্রপোজ করেছেন এই বছরের জন্য, কিন্তু ক্যাশটা পেমেন্ট হবে আগামী বছর। জি স্যার, বাট আমি এটা বিয়োগ দিব না, বাট আলাদা নামে ডিভিডেন্ড প্রপোজ হিসেবে বিয়োগ দেবেন আপনি রিটেন আর্নিংস এ। আচ্ছা স্যার। কারণ রিটেন আর্নিংস দেবেন এই জন্য যে ধরুন এইখানেই এই অঙ্কটাই মনে হয় যে নেট ইনকাম হলো না, আপনি তো যদি বলেন যে ডিভিডেন্ড প্রপোজ করছেন, ধরেন ডিভিডেন্ড আপনি ৭৭,৭৫০, তাহলে তো মালিক তো এই ৮,৩৫,৩০০ সে পাবে না, সে তো এই ৭৭,৭৫০ টাকা কম পাবে। ইয়েস স্যার। তো কাজে সেটা মাইনাস হয়ে তারপরে এখানে ক্যাপিটালটা আপনার ওই মাইনাস হয়ে যে ফিগারটা হয় সেটা আবার ব্যালেন্স শিটে আপনার আবার ৭৭,৭৫০ প্রপোজ ডিভিডেন্ড হিসেবে দেখাবেন। আচ্ছা তাহলে জানো, আচ্ছা কিন্তু বেসিক্যালি এটা বাদ যাবে পরের বছরের থেকে, না না বাদ যাবে এই বছরের ইনকাম থেকে আর পরবর্তী বছরের ক্যাশ থেকে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। এটা কি ক্যাশ থেকে যাবে নাকি স্যার? মানে যেহেতু ক্যাশ এখনো দিই নাই, তাহলে ক্যাশ যেহেতু পেমেন্ট হবে ব্যাংক এমনিতে অটোমেটিক্যালি ব্যাংক কমে যাবে আর কি। মানে এটা তো পরের বছরে কমবে, যে উনি যেটা আপনার কোশ্চেন করলেন, মানে এট দ্য মোমেন্ট রেকর্ডের সময়। শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। এটা শেষ করতে হবে স্যার। করছি, দাঁড়াও 1 মিনিট। ক্যাশটা তো স্যার পরের বছর দেব উনি যেটা বললেন, তাহলে এই বছরে আমরা রেকর্ড করার সময় ডিভিডেন্ড পেয়েবল রেকর্ড করব না স্যার নাকি? ডিভিডেন্ড পেয়েবল এবং ডিভিডেন্ড প্রপোজড একই কথা। আচ্ছা ওটা লায়াবিলিটিতে যাবে, কারেন্ট লায়াবিলিটি। জি লাইব্রেরি সাইডে যাবে। এই আইসিএম এ কে আছো? আইসিএম এ কে আছো? স্যার আছে স্যার, আমি জুয়েল। জুয়েল, ওই যে ওই সবাই ক্লেম করেছে ওই যে প্রবলেম গুলো নাকি সেন্ড করা হয় না ওই ক্লাসের আগে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু বলে দিও যে ক্লাসের আগে যেন প্রবলেম গুলা সেন্ড করে দেয়, আবার যেন মেইল করে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। একটু পাঠিয়ে দিন প্লিজ। হ্যাঁ আজকেরটা পাইনি আমরা অনেকেই। অনেকে পাইনি, এটা প্রবলেম গুলো যেন মেইল করে। স্যার প্রবলেম নাম্বার কত কত একটু কি বলে সেশন 9 থেকে যে প্রবলেম গুলো আছে সেগুলো তুমি 11 বা 12 পর্যন্ত সেন্ড করে দিও। 9 থেকে 11 12 পর্যন্ত সেন্ড করে দিও। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।